লোকাল শব্দ আসছে লোকেশন থেকে, বা হচ্ছে লোকেশন শব্দটা আসছে লোকাল থেকে। হ্যাঁ, তো লোকাল এসিও বলতে তাহলে কি বোঝা যাচ্ছে? লোকাল বলতে কি? লোকাল বলতে স্থানীয়, তাই না? হচ্ছে কাছাকাছি, আশেপাশের। তো লোকাল এসিও বলতে তাহলে কি বোঝাইতে পারে? যে আমাদের বিজনেসকে লোকালাইজ ভাবে র্যাঙ্ক করানোর জন্য আমরা যেই এসিওর কাজগুলো করি, এটাই হচ্ছে লোকাল এসিওর কাজ, তাই না? আমাদের লোকালে, মানে আমাদের লোকালে আমাদের বিজনেসকে র্যাঙ্ক করানোর জন্য এসইওর যে কাজগুলো করি, এগুলোই হচ্ছে লোকাল এসইওর কাজ। এখানে লেখা আছে লোকাল এসইও ইজ দ্য প্রসেস অফ অপটিমাইজিং ইওর অনলাইন প্রেজেন্স সো দ্যাট ইওর বিজনেস অ্যাপিয়ার্স ইন লোকাল সার্চ রেজাল্ট, স্পেশালি অন গুগল ম্যাপ অ্যান্ড নিয়ার মি সার্চেস। এই গুগল ম্যাপটা দেখাইছি না? গুগল ম্যাপটা দেখানো হয়েছে না? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এখানে একটা কথা আছে নেয়ার মি সার্চেস। নেয়ার মি সার্চেস বলতে কি? এখন ধরেন আমি যদি কোনো কিছু লিখে সার্চ করি, যেমন ধরেন এই যে এখানে লেখা আছে ডেন্টিস্ট নেয়ার মি। হ্যাঁ, ডেন্টিস্ট নেয়ার মি যদি লিখি, তাহলে আমার সামনে কোন ডেন্টাল গুলো আসবে জানেন? আমার আশেপাশে যে ডেন্টাল গুলো আছে, খুব কাছাকাছি যে ডেন্টাল গুলো আছে, এবং যাদের বিজনেসটা অনলাইন আছে শুধু, তাদের ওয়েবসাইটটা আমার সামনে চলে আসবে, সেটা হোক ভালো ডেন্টিস্ট হোক মন্দ ডেন্টিস্ট। এখানে হচ্ছে আহ, খুব ভালো মানের বা হচ্ছে টপ রেটেড ডেন্টিস্টটা ম্যাটার করে না। আমি যদি ডেন্টিস্ট বা ডেন্টিস্ট নেয়ার মি লিখে সার্চ করি, তাহলে ভালো হোক মন্দ হোক আমার কাছে একেবারে খুব, আমার খুব আশেপাশে যে ডেন্টালগুলো আছে সেইগুলোই সবার আগে আমার সামনে চলে আসবে। ঠিক আছে? এমন না যে আমি ডেন্টিস্ট নিয়ার মি লিখলাম, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে যে ভালো ডেন্টাল আছে সেটা আসবে, ব্যাপারটা এমন না। কাছাকাছি যে ডেন্টাল গুলো আছে এবং কাছাকাছি ডেন্টালের মধ্যে সবচেয়ে যে ডেন্টাল গুলো ভালো আছে সেইগুলো আসবে। ওকে। আচ্ছা, এখন এইখানে আমাদেরকে কি করতে হবে? এই যে সার্চটা, এই সার্চ টার্মসটা ডেন্টিস্ট নিয়ার মি, এই সার্চ টার্মসটা এইখানে আমাদের র্যাঙ্ক করার জন্য তাহলে কি করতে হবে? এইখানে র্যাঙ্ক করানোর জন্য গুগলকে, আমরা যদি আমাদের যদি একটা ডেন্টাল কোম্পানি থাকে বা যদি আমরা একটা ডেন্টালের জন্য এসইও করি, তাহলে গুগলকে আমাদের সেইভাবে বুঝাইতে হবে যে এখানে দেখেন লেখা আছে হে আই অ্যাম হেয়ার, আই সার্ভ দিস এরিয়া অ্যান্ড পিপল লাইক হোয়াট আই ডু। মানে এইখানে বলা হয়েছে যে আমি এই এরিয়াতে, আমি মানে একটা নির্দিষ্ট এরিয়ার কথা বলা হচ্ছে যে আমি এই এরিয়াতে সার্ভিস দিচ্ছি এবং মানুষ যেটা চাচ্ছে, মানুষের পছন্দ মতোই আমি সার্ভিসটা দিচ্ছি। তো গুগলকে জাস্ট এইভাবে বোঝানো বা গুগলের কাছে নিজেকে এইভাবে প্রেজেন্ট করা। প্রেজেন্ট করার উপায়টা কি? প্রেজেন্ট করার উপায় হচ্ছে খুব সুন্দর করে কন্টেন্ট রাইট করা বা কন্টেন্ট তৈরি করা। হ্যাঁ, আমরা যেই কন্টেন্টগুলো তৈরি করব বা হচ্ছে আমরা যে পোস্টগুলো করব আমাদের ওয়েবসাইটে বলেন, আমার ফেসবুক পেজে বলেন, বা হচ্ছে যে কোনো জায়গায় বলেন, আমরা যখন কোনো আর্টিকেল লিখব তখন সেই আর্টিকেলে আমাদের জায়গার নাম দিতে হবে এবং সেই জায়গার নাম দিয়ে লিখতে হবে যে আমি এই জায়গা ধরে আমি সার্ভিস দিচ্ছি। কিসের সার্ভিস দিচ্ছি? ডেন্টিস্ট সার্ভিস দিচ্ছি। তাহলে গুগল বুঝতে পারবে যে এই যে জায়গার নামটা বললাম, গুগল বুঝতে পারবে যে এই এরিয়াতে তাহলে আমার ডেন্টাল আছে এবং আমি সার্ভিসটা দিচ্ছি। ঠিক আছে? এরপরে হচ্ছে কিভাবে করবেন বা এইটার হচ্ছে স্টেপগুলো কি কি সেইগুলো একটু দেখি। সেট আপ অ্যান্ড অপটিমাইজ গুগল বিজনেস প্রোফাইল, জিবিপি। গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করছিলেন? কে কে ক্রিয়েট করছিলেন বলেন? বাকিরা কেউই করেন নাই? সেলাররা কেউ করেন নাই গুগল বিজনেস প্রোফাইল? সেট আপ অ্যান্ড অপটিমাইজ গুগল বিজনেস প্রোফাইল, সংক্ষেপে হচ্ছে জিবিপি। এখন এই গুগল বিজনেস প্রোফাইলটা করার জন্য একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে google.com/business। এটাতে ক্লিক করলে আপনার গুগলের যে বিজনেস প্ল্যাটফর্মটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এইখানে হচ্ছে কিভাবে কাজ করবেন বা কিভাবে ইনফরমেশন দিবেন। অ্যাড কারেক্ট নেম অ্যাড্রেস ফোন নাম্বার, সংক্ষেপে এনএপি অর ন্যাপ।
আপলোড হাই কোয়ালিটি ফটোস, বিজনেস আওয়ার, সার্ভিস অ্যান্ড ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স। আপনার যে ডিজাইনগুলো থাকবে বা যেই কাজগুলো করবেন, যে সার্ভিসগুলো দিবেন, সেই সার্ভিস সম্পর্কে যেই ইমেজগুলো আপলোড করবেন, অবশ্যই হাই কোয়ালিটির ইমেজ আপলোড করবেন, লো কোয়ালিটির ইমেজ আপলোড করবেন না। লো কোয়ালিটির ইমেজ গুগল পছন্দ করে না, ঠিক আছে? আর হচ্ছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এইগুলো অবশ্যই হচ্ছে আপনার অথেন্টিক দিতে হবে। আপনার অথেন্টিক যে ইনফরমেশনগুলো আছে সেইগুলোই দিবেন। কেননা আপনাকে যখন এইখান থেকে কেউ নক করবে তখন অবশ্যই আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য নক করবে। এখন যদি আপনি ভাবলেন যে আপাতত একটা নাম্বার দিয়ে রাখি, পরবর্তীতে আমি আমার নাম্বারটা আপলোড করে দিবনি বা ঠিক করে দিবনি, পরবর্তীতে দেখা যাবে যে এটা আর হয়ে ওঠে না বা হচ্ছে কোনো কারণে ভুলে যেতে পারেন। তো তখন কি হবে, কোনো বায়ার যদি আপনাকে এখান থেকে ফোন দেয় তাহলে কি হবে, ফোন দিলে ফোন চলে যাবে অন্য জায়গায় বা হচ্ছে ফোন ঢুকবে না বা কোনো কারণে ডিস্টার্ব ফিল করবে। সে ডিস্টার্ব ফিল করার পরে সে যদি আপনাকে রিপোর্ট দেয়, আপনার ওই ইয়াতে প্রোফাইলে যদি রিপোর্ট দেয়, আপনার ওই প্রোফাইলটা একদম ব্যান হয়ে যাবে। এই জন্য সবসময় হচ্ছে অথেন্টিক ইনফরমেশন ইউজ করবেন এইখানে। আর এইখানে হচ্ছে সার্ভিস আওয়ার, বিজনেস আওয়ার বলতে সেই দিন যেটা দেখাইছিলাম যে আমাদের একটা অফিস আওয়ার আছে 9টা থেকে 5টা, এবং হচ্ছে আপনার সাপ্তাহিক একদিন ছুটি, এরপর হচ্ছে সরি মানে আপনার সরকারি ছুটিগুলো, এই জিনিসগুলো ফলো আপ দিতে হবে বা এই জিনিসগুলো সেট আপ করে দিতে হবে। যদি একেবারে প্রপারলি, যদি আপনি যদি একেবারে প্রফেশনাল মানের একজন হইতে চান, সার্ভিসম্যান হইতে চান, তাহলে আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স, মানে কি, এটা হচ্ছে আপনার এমন কিছু কোশ্চেন সেট আপ করে রাখা এবং তার অ্যান্সার দিয়ে দেওয়া, যেই কোশ্চেনগুলা আমাকে বায়ার এসে করতে পারে, সম্ভাব্য কোশ্চেনগুলা, সেই কোশ্চেনগুলা নিজে নিজে করা এবং সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নিজে থেকেই দিয়ে দেওয়া, যেন সে এসে আমাকে কোশ্চেন করার সুযোগ না পায়। সে এসে আমাকে কোশ্চেন করলে সে কখন আমার কাছ থেকে অ্যান্সার পাবে ততক্ষণ তো সে ওয়েট করবে না, তাই না? তো সে তার যেই কোশ্চেনগুলো আছে, আমি যদি সেই সম্ভাব্য কোশ্চেনগুলো লিখে এবং তার অ্যান্সারও দিয়ে দেই, তাহলে সে কিন্তু ওইখান থেকে মোটামুটি অ্যান্সারটা পেয়ে যাবে। পরবর্তীতে এই অ্যান্সার পাওয়ার পরে সে কি করবে, সরাসরি আমাকে একটা অর্ডার কনফার্ম করতে পারবে। অর্ডার কনফার্ম করার জন্য জাস্ট একটা হয়তো মেল করবে অথবা একটা ফোন কল করতে পারে। পোস্ট রেগুলারলি আপডেট, না, এখানে নিজের কোনো ছবি দিবেন না। এখানে হচ্ছে যেহেতু বিজনেস প্রোফাইল, এটা এটার নামই হচ্ছে বিজনেস প্রোফাইল, তার মানে এখানে আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন আপনার সেই সার্ভিস রিলেটেড ছবি। যেমন ধরেন আপনি, না না, নিজের কোনো প্রোফাইল পিকচার নাই এখানে, অলওয়েজ হবে আপনার বিজনেস রিলেটেড, আপনার নিজের কোনো পিকচার দেওয়ার কোনো প্রয়োজনই নাই। ছবির ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, বিজনেস লোগো দিবেন। আর হচ্ছে বিজনেস পিকচার বলতে বা ফটো বলতে এখানে বোঝানো হয়েছে আপনি যে করেন আপনি, না প্রতিষ্ঠান লাগবে না তো, আপনি কি ডিজাইন করতেছেন বা হচ্ছে আপনি কি সার্ভিস দিচ্ছেন। ধরেন, এই গুনগুন হচ্ছে কেন, ধরেন আপনি কোনো সার্ভিস দিচ্ছেন, যদি ধরেন আপনি এসিওর কোনো সার্ভিস দেন, তাহলে আপনি তো এসিও করতেছেন একটা জায়গায়, কিভাবে এসইও করতেছেন, কোন প্লাগইন ইউজ করতেছেন, কোন টুলস ইউজ করতেছেন বা কোন প্ল্যাটফর্ম ইউজ করতেছেন, এই জিনিসগুলোর স্ক্রিনশট দিবেন এবং হচ্ছে সেইগুলা সুন্দর করে আহ, দেখাই দেখাই দিবেন, মার্ক করে করে দেখাই দেখাই দিবেন। এইগুলাই মূলত পিকচার। আর যদি গ্রাফিক ডিজাইন করেন তাহলে তো আপনি যে ডিজাইন করতেছেন এইগুলোর পিকচার তো আছেই। তো কি গ্রাফিক কি ডিজাইন করতেছেন সেটার নাম, তারপর হচ্ছে সেটা কি টুলস ইউজ করতেছেন, এই জিনিসগুলো। আচ্ছা, এরপর হচ্ছে পোস্ট রেগুলার আপডেট অর অফার টু কিপ ইট অ্যাক্টিভ, মানে আমাদের গুগল বিজনেস প্রোফাইলটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের প্রতিনিয়ত হচ্ছে এখানে আমাদের আপডেটস এবং অফার যেগুলো থাকবে এগুলোকে পোস্ট করতে হবে। গেট রিভিউজ অ্যান্ড রেসপন্ড টু দেম, আমাদের যে বিজনেস প্রোফাইলটা থাকবে সেই বিজনেস প্রোফাইলে আমাদের রিভিউ নেওয়ার একটা জায়গা আছে বা রিভিউ নেওয়া যায়। সেই রিভিউটা আবার চেয়ে চেয়ে নিলে স্প্যাম হয়ে যাবে, এটা খুব কঠিন একটা জিনিস। আপনি একজনকে ফোন দিবেন, ফোন দিয়ে হচ্ছে তার কাছ থেকে রিভিউ চেয়ে নেবেন, এটা গুগল ধরে ফেলবে, যে কোনোভাবে গুগল এটা ধরে ফেলবে। কারণ আপনি কার কাছ থেকে চাবেন। আমি আপনাদেরকে এখন একটা কথা বলি, তাহলে আমাদের কি করতে হবে এখন, যারা হ্যাপি কাস্টমার আছে, যে যারা হ্যাপি কাস্টমার আছে তাদের কাছে আমরা হয়তো বলতে পারি যে আমার সার্ভিসটা যদি আপনার ভালো লাগে
তাহলে আমাকে একটা রিভিউ দিতে পারেন। তবে রিভিউটা আপনি আপনার মন মতো দিবেন। একেবারে যে আমাকে পজিটিভ রিভিউ দিতে হবে এমন না, আপনি আপনার মন মতো যেমন ইচ্ছা তেমন রিভিউ দেন। এইটা হচ্ছে একটা ব্যাপার, হ্যাঁ। কিন্তু আপনার কোনো কাস্টমার না, সে তার সাথে আপনার কখনো কোনো লেনদেনই হয় নাই। আপনি র্যান্ডম একজন পাবলিককে ফোন দিয়ে বললেন যে বন্ধু আমার এই প্রোফাইলে বা আমার এই ইয়াতে একটা রিভিউ দিয়ে দাও। তো সে আপনাকে হচ্ছে ভালোবেসে রিভিউটা দিবে, কিন্তু রিভিউটা দিলে ক্ষতিটা হবে আপনার, হ্যাঁ। কারণ গুগল বুঝবে যে তার সাথে আপনার কোনো প্রকার সার্ভিসের লেনদেন হয় নাই, কিন্তু সে আপনাকে কেন রিভিউ দিচ্ছে। আপনাকে তো সে তার রিভিউ দেওয়ার কথা না, কারণ সার্ভিস না নিলে তো বোঝা যাবে না যে সার্ভিসটা কেমন দিছেন। তাহলে রিভিউটা কিসের উপর ভিত্তি করে দিল। এইগুলা হচ্ছে ফেক রিভিউ, এইগুলা নিলেই ঝামেলা, এইগুলা নিলেই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। রেসপন্ড টু অল রিভিউজ, ইয়েস ইভেন দ্য ব্যাড ওয়ান্স। এটার মানে হচ্ছে আপনাকে যারা রিভিউ দিবে প্রত্যেককেই রিভিউয়ের রিপ্লাই দিতে হবে, এবং সেটা যদি ব্যাড রিভিউ হয় তারপরেও আপনাকে রিপ্লাই দিতে হবে। তার উপরে ক্ষিপ্ত হওয়া যাবে না, বা হচ্ছে তার সাথে মন খারাপ করা যাবে না। যেই রিভিউ দিক না কেন, পজিটিভ হোক নেগেটিভ হোক, অবশ্যই তাকে রিভিউ দিতে হবে, এবং সেটা খুশি মনে দিতে হবে, ভালো একটা রিপ্লাই দিতে হবে, যেন আপনার রিপ্লাই পেয়ে সে যেন আবার মন খারাপ না করে। মন খারাপ করলেই সে হচ্ছে আপনাকে একটা রিপোর্ট দিয়ে দিবে। লোকাল কিওয়ার্ড অপটিমাইজেশন। লোকাল কিওয়ার্ড অপটিমাইজেশন বলতে কি বোঝায়? টার্গেট কিওয়ার্ড লাইক ডেন্টাল ক্লিনিক ইন শিকাগো। এখন এই যে ডেন্টাল ক্লিনিক ইন শিকাগো, আমরা যদি বলি যে ডেন্টাল ক্লিনিক ইন মুন্সিগঞ্জ, এইরকম যদি বলি, তাহলে কি বোঝাচ্ছে? আমরা এইরকম লিখে যদি সার্চ করি তাহলে কি হবে, আমাদের সার্চের সামনে সবগুলা ডেন্টাল চলে আসবে মুন্সিগঞ্জের মধ্যে যেগুলা, তাই না? তো এইটা হচ্ছে মূলত লোকাল কিওয়ার্ড, এটাকে বলা হয় লোকাল কিওয়ার্ড। অথবা বেস্ট পিৎজা নেয়ার টাইম স্কোয়ার, এটার মানে কি? এটার মানে হচ্ছে সরাসরি একটা প্রতিষ্ঠান ধরে বা সরাসরি একটা জায়গার নাম ধরে এইখানে সার্চ করা হচ্ছে যে টাইম স্কোয়ার নামে, ধরেন টাইম স্কোয়ার নামে একটা কোম্পানি আছে, অথবা একটা শপিং মল আছে, অথবা কোনো একটা সিনেমা হল আছে। তো সেইটার আশেপাশে আমি পিৎজার দোকান খুঁজতেছি বা পিৎজা সার্ভিস খুঁজতেছি, তাহলে এইখানে কি হচ্ছে, বেস্ট পিৎজা নেয়ার টাইম স্কোয়ার। তো এইভাবে হচ্ছে আমাদেরকে লোকাল কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে হবে। অ্যাড দিস টু ইওর টাইটেল, মেটা ডেসক্রিপশন, এইচ অন ট্যাগ অ্যান্ড কন্টেন্ট। মানে আমরা গতকালকে বলছিলাম আমাদের কিওয়ার্ড কয়টা জায়গায় ইমপ্লিমেন্ট করতে হয়, 6টা জায়গায় ইমপ্লিমেন্ট করতে হয়। সেই 6টা জায়গায় আমাদের এই কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে আমাদের কন্টেন্টে। তাহলেই কেউ যদি এই লেখাগুলো লিখে সার্চ করে, আমাদের ওয়েবসাইটগুলো তাদের সামনে শো করবে। কনসিস্টেন্ট সাইটেশন ইন ডিরেক্টরিজ, লিস্ট ইউর বিজনেস ইন Yelp, ইয়েলো পেজেস, ইন্ডাস্ট্রি স্পেসিফিক সাইট অ্যান্ড লোকাল ডিরেক্টরিজ। এই জিনিসগুলো সেদিন বলা হয়েছে, তো এই জিনিসগুলো আজকে আর বলতেছি না। কিপ ন্যাপ ইনফো 100% কনসিস্টেন্ট এভরিহোয়ার। এই কনসিস্টেন্ট এভরিহোয়ার বলতে একটা জিনিস বোঝানো হয়েছে, 100% কনসিস্টেন্ট মানে হচ্ছে আপনি এক একটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা ইনফরমেশন ব্যবহার করতে পারবেন না। আপনার প্রত্যেকটা জায়গাতে আপনার সেম ইনফরমেশন ইউজ করতে হবে, তাহলে গুগলের কাছে আপনার সবচেয়ে বেশি ইয়া পাবেন, গ্রহণযোগ্যতা পাবেন, হ্যাঁ। এটার ব্যাপারে কি বলছি বলেন? সব জায়গায়, হ্যাঁ সব জায়গায় আমাদের সেম ইনফরমেশন দিতে হবে। যেমন ধরেন আমরা ওয়েবসাইটে আমাদের হচ্ছে ব্র্যান্ডের একটা নাম দিছি, কিন্তু আমরা ফেসবুকে গিয়ে দেখলাম কি, ফেসবুকে গিয়ে আমরা ব্র্যান্ডের অন্য একটা নাম দিয়ে ফেলছি, এবং আমাদের ফেসবুকে যে ফোন নাম্বারটা আছে আমরা আমাদের ওয়েবসাইটে সেই ফোন নাম্বারটা ইউজ করি নাই, অথবা যে মেইল অ্যাড্রেসটা আমরা ফেসবুকে ইউজ করছি সেই মেইল অ্যাড্রেসটা আমরা ওয়েবসাইটে ইউজ করি নাই, অন্য একটা মেইল ইউজ করছি। এমন যদি হয় তাহলে গুগল বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আমার মেইল অ্যাড্রেস কোনটা বা আমার বিজনেস মেইল কোনটা, আমি কোনটাতে মেইল বা হচ্ছে কল নিতে চাচ্ছি। এই জিনিসগুলো বুঝবে না, যার কারণে আমরা যেইখানে যাই করব প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের সেম ইনফরমেশন ইউজ করতে হবে, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে আমি শেখাইছি যে এমন একটা নাম খুঁজে বের করা যেই নামটা হচ্ছে আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন। কোনো প্ল্যাটফর্মেই এখন পর্যন্ত সেই নামটা কেউ ইউজ করে নাই, এমন একটা নাম আপনারা খুঁজে বের করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা কাজ।
local landing page. If you serve multiple areas, create separate optimized page for each location. এটার মানে হচ্ছে আপনি ধরেন এই যে যেমন আমাদের যে প্রতিষ্ঠানটা ই লার্নিং এর যে প্রতিষ্ঠানটা, এটা কি করে, এটা হচ্ছে 64 জেলাতেই সার্ভিস দিচ্ছে, তাই না? তো 64 জেলাতেই সার্ভিস দিচ্ছে। এখন তাদের একটা মেইন ওয়েবসাইট হচ্ছে ELAE.LTD.com, তাই না? তো এই যে একটা ওয়েবসাইট, তারা যদি এই একটা ওয়েবসাইট দিয়ে যদি সারা বাংলাদেশে মার্কেট করতে চাইতো, তাহলে কিন্তু এত সহজে মার্কেটিং করতে পারতো না। তারা কি করছে, প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিছে। প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্রাঞ্চের নামে আলাদা আলাদা একটা করে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিছে। ঠিক আছে? এবং ধীরে ধীরে এটা তারা এই কাজটাও করে ফেলবে যে প্রত্যেকটা জেলার জন্য তারা আলাদা একটা করে সাবডোমেইনও খুলে দিতে পারে, অথবা সরাসরি একটা ওয়েবসাইটও ক্রিয়েট করে ফেলতে পারে। যদি ভালো রেজাল্ট পায় তাহলে অবশ্যই এই কাজটা করবে। তো এই যে ব্যাপারটা যে আপনি যতগুলা এরিয়াতে সার্ভিস দিবেন আপনার প্রত্যেকটা এরিয়ার জন্য আলাদা আলাদা করে হচ্ছে পেজ ক্রিয়েট করতে হবে অপটিমাইজ করে। এবং সেই পেজগুলোতে হচ্ছে আপনার ইনফরমেশনগুলোও সেইভাবে থাকতে হবে, সেই লোকাল ওয়াইজ বা সেই লোকেশন বেজে আপনার ইনফরমেশন থাকতে হবে। এখন প্রত্যেকটা জায়গার জন্য আপনি আলাদা পেজ খুললেন ঠিকই, কিন্তু সব পেজেই আপনার ইনফরমেশন সেম। এরকম হইলে তাহলে কাস্টমার বা হচ্ছে গুগল কেউই বুঝবে না যে আসলে সার্ভিসটা কিভাবে দিচ্ছেন। তো প্রত্যেকটা এরিয়ার জন্য আপনার আলাদা আলাদা ভাবে কাজগুলো করতে হবে। ঠিক আছে? অপটিমাইজ ফর মোবাইল, মোবাইলের জন্য অপটিমাইজ করতে হবে, এটা গতকাল আলোচনা হয়েছে, এটা আর না বলি। ব্যাকলিঙ্ক ফ্রম লোকাল ওয়েবসাইট, আমরা শুধু ব্যাকলিঙ্কের কথা বলছি, কিন্তু লোকাল ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক বলতে এটা কি বোঝায়? লোকাল ওয়েবসাইট বলতে আপনার এই যে ইয়াগুলো আছে, এই যে এলাকাগুলো আছে, নিজের এলাকায় দেখবেন অনেক সময় অনেক ভালো ভালো ওয়েবসাইট থাকে। অথবা আমি যদি আপনাদেরকে বলি যে মুন্সিগঞ্জে বর্তমানে সবচেয়ে পপুলার একটা পেজের নাম আছে, ফেসবুক পেজ আছে, সেটা কি বলেন? আপনারা অনেকেই হয়তো বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না, তবে আমি যতটুকু জানি দা বিক্রমপুর অথবা আমার বিক্রমপুর এইরকম একটা পেজ আছে, যেটা সবচেয়ে বেশি পপুলার আপনাদের এই মুন্সিগঞ্জের মধ্যে। তো আপনি যদি তাদের সাথে কন্ট্যাক্ট করেন, তাদের সাথে যদি যোগাযোগ করেন যে আমার একটা বিজনেস আছে, আমি এই বিজনেসটাকে আপনাদের পেজের মাধ্যমে একটু প্রচার করতে চাই, তাহলে আপনাদের সাথে আমি কিভাবে ডিল করতে পারি, তারা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট আপনার কাছে চার্জ করে কিন্তু আপনার বিজনেসটাকে প্রচার করে দিবে। ঠিক আছে? এই যে ব্যাপারগুলা এইরকম হচ্ছে আপনার লোকালে এরকম অনেক ভালো ভালো ওয়েবসাইটও থাকে, অনেকের হচ্ছে আপনার নিউজ পোর্টাল থাকে, বা হচ্ছে অনেকের একেবারে বিজনেস একটা ওয়েবসাইট থাকে। এই জিনিসগুলোর সাথে আপনারা কোলাবোরেট করে নিজেদের যে লোকাল ওয়েবসাইট যেগুলোকে বলে, এইগুলা হচ্ছে সেইগুলা, তাদের সাথে কোলাবোরেট করে আপনাদের বিজনেসটাকে প্রচার করতে পারেন। এনগেজ অন সোশ্যাল মিডিয়া, এনগেজ অন সোশ্যাল মিডিয়া বলতে এটা খুবই সহজ জিনিস, এটার অত বেশি আলোচনা না করলেও চলবে, কারণ আপনারা সবাই জানেন লোকেশন ট্যাগ, লোকেশন জয়েন লোকাল গ্রুপ অ্যান্ড কি ইন্টারঅ্যাক্ট উইথ লোকাল কাস্টমার্স। এই জিনিসগুলো খুবই সহজ জিনিস। আপনার হচ্ছে ফেসবুক ধরেন বা আপনার বলেন, পিন্টারেস্ট বলেন, যাই বলেন, লোকাল যে গ্রুপগুলো আছে সেইগুলোতে জয়েন করবেন, অথবা লোকালের যে কাস্টমারগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করবেন। প্রয়োজনে আপনার অফলাইনে কোনো একটা ক্যাম্পেইন রাখতে পারেন, একটা বুথ ওপেন করতে পারেন কোনো একটা প্রতিষ্ঠানের সামনে। যেমন ধরেন এইচএসসি পরীক্ষার সময় আপনার অনেক ওই জায়গায় অনেক স্টুডেন্ট আসে এবং স্টুডেন্টদের সাথে তাদের অভিভাবকরা আসে। সেই জায়গায় যদি আপনি আপনার একটা বিজনেসের একটা বুথ ওপেন করেন, সেখানে একটা মেলার মতো করেন, যে সবাইকে ফ্রি অফ কস্টে একটা গিফট দিচ্ছেন, সেই গিফটের মধ্যে আপনাদের বিজনেসের প্রচার প্রচারণার একটা ব্যাপার থাকবে, এবং তাদেরও একটা কাজে আসবে। যেমন ধরেন সবাই আসতেছে এক্সাম দিতে, এখন আপনি কি করলেন, একটা কলম তৈরি করলেন, সেই কলমের মধ্যে আপনার ব্র্যান্ডের নামটা লিখে দিলেন। তাহলে কি হবে, যারা পরীক্ষা দিতে আসতেছে তাদেরকে আপনি সবাইকে একটা করে কলম গিফট করে দিলেন। একটা কলম কয় টাকা করে পড়বে, বানাই নিয়ে আসলে 10 টাকা করে পড়বে, 5 টাকার কলমটা 10 টাকা পড়বে সর্বোচ্চ। 10 টাকা করে যদি আপনি একটা গিফট দেন, আপনার ওই গিফটটা তার কাছে অনেক দিন পর্যন্ত থাকবে, যতদিন থাকবে সে ততদিন দেখবে। আপনার কি হবে, আপনি যদি একটা পেজে যদি আপনি একটা অ্যাড রান করেন, আপনি যে কয়দিন ফেসবুকে টাকা দিবেন সেই কয়দিন কাস্টমারকে বা অডিয়েন্সকে দেখাবে, তারপরে দেখানো বন্ধ করবে। কিন্তু সেই টাকা দিয়ে আপনি যদি একটা কলম কিনে দেন,
তাহলে কি করবে, তার কাছে ওই কলমটা যতদিন থাকবে সে ততদিন আপনার এই বিজনেসের নামটা দেখবে, ততদিনে আপনার বিজনেসের নামটা সে মুখস্থ করে টোটস্থ করে ফেলবে। ঠিক আছে? তো এই জিনিসগুলা করতে পারেন। হয় এসইও ম্যাটার্স, এটা একটু পরে আসি, হয় এসইও ম্যাটার্স এটা পরে আসি, এরপরে হচ্ছে হোয়াট ইজ গ্লোবাল এসইও। ওকে, তো গ্লোবাল এসইওটা কি? গ্লোবাল মানে কি মূলত? গ্লোবাল বলতে এক কথায় হচ্ছে মাল্টি কান্ট্রি অথবা ইন্টারন্যাশনাল। ঠিক আছে? মাল্টি কান্ট্রি অথবা ইন্টারন্যাশনাল, মাল্টি কান্ট্রি মাল্টি ল্যাঙ্গুয়েজ। এখন গ্লোবাল এসইও তাহলে কি বলা যায়? আমাদের বিজনেসকে গ্লোবালি র্যাঙ্ক করানোর জন্য আমরা এসইওর যেই কাজগুলো করি সেগুলোই হচ্ছে গ্লোবাল এসইওর কাজ, বা আমরা গ্লোবালি বিজনেস র্যাঙ্ক করানোর জন্য যা করি তাই হচ্ছে গ্লোবাল এসইও। ওকে, এইগুলো জাস্ট একেবারে যে আপনার বইয়ের ভাষায় লিখতে হবে তা না। আপনি আপনার যখন কোশ্চেন আসবে, আপনি যখন এক্সাম দিবেন, আপনি আপনার ল্যাঙ্গুয়েজে লেখেন, আপনার দেখা হবে জাস্ট যে আপনি বুঝাইতে পারছেন কিনা বা আপনার কনসেপ্ট ক্লিয়ার কিনা, এই জিনিসটা দেখা হবে। ঠিক আছে? এখন আপনি কোন ল্যাঙ্গুয়েজে লিখলেন, বাংলায় লিখলেন না আরবিতে লিখলেন না ইংলিশে লিখলেন, এইগুলা ম্যাটার না। বা হচ্ছে আপনি আহ, আমি যেটা বলতেছি এক্স্যাক্টলি সেটাই লিখতে পারলেন নাকি হচ্ছে আপনি আপনার মতো করে লিখলেন, এটাও কোনো ম্যাটার করবে না। আমি দেখব যে আপনি আপনার মনের মতো করে আমাকে বুঝাইতে পারতেছেন কিনা, যে আপনি যেটা বলতেছেন এক্স্যাক্টলি ঠিক মতো বলতে পারতেছেন, এই জিনিসটা হচ্ছে কিনা, আমি শুধু সেটা দেখব। ঠিক আছে? আচ্ছা, instead of just targeting on location, you are aiming to reach international audience while still staying relevant to their local culture, language and search habits। মানে এইটা হচ্ছে গ্লোবাল বলতে আমরা শুধু গ্লোবালি আমাদের কন্টেন্টটাকে বা আমাদের ওয়েবসাইটটাকে পাবলিশ করে রাখলেই হবে না। এইখানে আমাদের কি কি করতে হবে? গ্লোবাল বলতে আমরা যেই সব কান্ট্রিকে টার্গেট করব, গ্লোবাল বলতে এমন হইতে পারে আপনার মাল্টি কান্ট্রি বলা হয়েছে, এখানে কিন্তু অল কান্ট্রি বলা হয় নাই। মাল্টি কান্ট্রি বলতে আপনার একাধিক কান্ট্রি। ঠিক আছে? এখন আমি 2টা কান্ট্রিও টার্গেট করতে পারি, 3টা 4টা 5টা 10টা কান্ট্রিও টার্গেট করতে পারি, বা হচ্ছে আমি সব কান্ট্রি টার্গেট করতে পারি। যেমন অ্যামাজন একটা ওয়েবসাইট, তারা কি করছে, তারা অনেকগুলা কান্ট্রি টার্গেট করেই মার্কেটিং করতেছে। আমরা এইভাবে ধরেন 4টা 5টা 10টা ওয়েবসাইট বা কান্ট্রিজ ইয়া করে টার্গেট করে মার্কেটিং করব। তখন আমাদের কি করতে হবে? আমরা যেই 10টা কান্ট্রি টার্গেট করে মার্কেটিংটা করব, সেই 10টা কান্ট্রির কালচার আমাদেরকে জানতে হবে, ওই 10টা কান্ট্রির হ্যাবিট জানতে হবে, 10টা কান্ট্রির চয়েস বুঝতে হবে, তারা কি লিখে সার্চ করে সেই জিনিসটা জানতে হবে, তারা যে কিওয়ার্ডগুলো বেশি ইউজ করে সেই জিনিসগুলো জানতে হবে। এখন একটু বিস্তারিত আলোচনায় যদি যাই, তাহলে হয় গ্লোবাল এসইও ম্যাটার্স ওপেন্স নিউ মার্কেট উইথাউট ফিজিক্যাল বিং দেয়ার। মানে আমরা যদি নতুন একটা মার্কেট ইয়া করতে চাই, আমরা যদি নতুন একটা ব্র্যান্ড ওপেন করতে চাই বা ব্র্যান্ড যদি ইয়া করতে চাই, মার্কেটিং করতে চাই, তাহলে আমরা কি করব? এটাকে ফিজিক্যালি এটা নিয়ে হচ্ছে মার্কেটিং করার সুযোগ নাই। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইয়া করতে হবে, অনলাইনে এই কাজটা করতে হবে। ঠিক আছে? তো অনলাইনে বলতে হচ্ছে আমরা যদি ধরেন আজকে যদি এইখানে আমি একটা বিজনেস ওপেন করি, ধরেন এমন একটা বিজনেস ওপেন করলাম, এইখানে ধরেন ফার্নিচারের অনেক বিজনেস আছে, ফার্নিচারের যে প্রোডাক্টগুলো এগুলো অনেক বড় বড় এবং অনেক ভারী ভারী। তো এই জিনিসগুলো যদি আমরা নিয়ে মার্কেটিং শুরু করি, তাহলে কি করব? অনেকেই হয়তো ডেলিভারি দিবে সারা বাংলাদেশ জুড়ে, কিন্তু আবার অনেকেই করবে কি নির্দিষ্ট একটা এলাকা ধরে সে মার্কেটিং করবে যে এর বাইরে আমরা ডেলিভারি দেই না। কারণ কি? বেশি দূরে যদি ডেলিভারি দিতে যাই তাহলে এগুলোর খরচা অনেক বেশি পড়ে যাবে, ডেলিভারি খরচা। তো এখানে অনেক জিনিস আছে, অনেক ব্যাপার আছে, এই জিনিসগুলো হচ্ছে আরো ধীরে ধীরে বুঝতে থাকবেন। এই জন্য হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ফিজিক্যালি মার্কেটিং করা পসিবল হয় না। ঠিক আছে? আবার অনেক প্রোডাক্ট আছে হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট, যেগুলা এই জিনিসগুলা কিন্তু খুব সহজে আমরা মার্কেটিং করতে পারি। আপনার ফিজিক্যালি বলেন বা হচ্ছে অনলাইন বলেন, ডিজিটালি বলেন, এই জিনিসগুলা কিন্তু খুব সহজে মার্কেটিং করতে পারি। যেমন আমরা এখন কি ইউজ করতেছি? আমরা হচ্ছে উইন্ডোজ 10 ইউজ করতেছি বা উইন্ডোজ 11 ইউজ করতেছি। এটা কি বাংলাদেশি কোনো কোম্পানি? এটা হচ্ছে ওয়েস্টার্নের একটা কোম্পানি। এখন তারা তারা ওয়েস্টার্নে থেকে সারা পৃথিবীতে কিভাবে এই জিনিসটা চালাচ্ছে, এই জিনিসটা কিভাবে মার্কেটিং করতেছে,
এই জিনিসগুলো হচ্ছে মূলত গ্লোবাল মার্কেটিং এর আন্ডারে। হ্যাঁ, এরা গ্লোবাল মার্কেটিংটা করে। তো গ্লোবাল মার্কেটিং বলতে তারা কি করে দেখেন, আপনার যে উইন্ডোজটা আছে সেই উইন্ডোজের ভিতরে কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, অথবা তাদের যে ওয়েবসাইটটা আছে তাদের ওয়েবসাইটটাও যদি আপনি দেখতে চান, তাদের ওয়েবসাইটেও বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি দেখতে পারবেন। তাদের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে এবং তাদের লোকেশন অ্যাড করা আছে। বাংলাদেশের জন্য তারা উইন্ডোজের যেই ভার্সনটা দেয় সেই ভার্সনটা কিন্তু তারা নিজেরা ইউজ করে না। আপনার কান্ট্রি ওয়াইজ কিন্তু ভার্সনও আলাদা, ভার্সনের এডিশন আলাদা। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আপনার কান্ট্রি ওয়াইজ ইয়া থাকতে হবে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি থাকতে হবে যে সেই কান্ট্রিতে কি ধরনের কোয়ালিটি চাই এবং আমরা কি ধরনের কোয়ালিটি দিচ্ছি এগুলো মেনটেন করতে পারতেছি কিনা। আচ্ছা, এরপর হচ্ছে ইনক্রিজেস ব্র্যান্ড ভিজিবিলিটি অ্যান্ড রেভিনিউ পটেনশিয়ালস। আমাদের ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়াইতে হবে। হ্যাঁ, রেভিনিউ পটেনশিয়ালসটা হচ্ছে একটু মানে ইয়া টাইপের, একটু এটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের ইনক্রিজ ব্র্যান্ড ভিজিবিলিটি। ব্র্যান্ড ভিজিবিলিটি বলতে আমাদের যে ব্র্যান্ডটা আছে এইটার পরিচিতি বাড়াইতে হবে। যত বেশি পরিচিতি বাড়াইতে পারবো আমাদের বিজনেসটা তত ভালো হবে। এটা তো খুব সহজ একটা কথা। আর রেভিনিউ পটেনশিয়াল বলতে হচ্ছে আমাদেরকে, এই যে দেখেন, আবার উইন্ডোজের কথাই বলি, উইন্ডোজটা আমরা বাংলাদেশের যে কয় টাকায় কিনতে পারি এই কয় টাকায় কিন্তু আমরা ইউনাইটেড স্টেটে কিনতে পারবো না। ওইখানে গেলে ওইখানের যে উইন্ডোজের প্রাইস সেই উইন্ডোজের প্রাইসটা বাংলাদেশের প্রাইসের থেকে অনেক বেশি হবে। বাংলাদেশে আমরা খুব কম প্রাইসে একটা জেনুইন উইন্ডোজ ইউজ করতে পারি, কিন্তু ওই সেম জিনিসটা ইউনাইটেড স্টেটে কিন্তু সেম হবে না। অথবা যদি আরো সহজ করে বলি, আপনি একটা সার্ভিস দিবেন, এসিও একটা সার্ভিস দিবেন অথবা একটা ডিজাইনের সার্ভিস দিবেন। ধরেন আপনি একটা লোগো ডিজাইন করবেন, লোগো ডিজাইন করলে কি হবে, আপনি বাংলাদেশের জন্য যদি একটা লোগো ডিজাইন করেন, বাংলাদেশের একটা কাস্টমারকে যদি আপনি একটা লোগো ডিজাইন করে দেন 1,000 টাকা চান, সে আপনাকে খুব সহজে এইভাবে বলে ফেলবে যে এইটুকু একটা ডিজাইনের দাম আপনি 1,000 টাকা যাচ্ছেন। অথচ আপনি যদি সেম ডিজাইনটা যদি ওয়েস্টার্ন বা হচ্ছে অন্য কান্ট্রি, যা এশিয়ার অন্য কোনো বড় কোনো কান্ট্রিতে যদি সার্ভিস দিতে পারেন, তাদের কাছে আপনি এমনও সুযোগ আছে আপনি $500 পর্যন্ত চার্জ করতে পারবেন। $500 উপরেও হইতে পারে, বা হচ্ছে আপনার 100-200 ডলার, এইরকম খুব কঠিন কিছু না। তো সেম ডিজাইনটা দেখেন বাংলাদেশে একরকম প্রাইস আর ইউনাইটেড স্টেটে অন্যরকম প্রাইস। এখন কথা হচ্ছে এইরকম কেন হয়? এরকম হওয়ার কারণ হচ্ছে আপনার এই যে লেভেলটা, বা হচ্ছে আপনার কি বলে এটাকে, অর্থনৈতিক যে একটা পরিবেশ, অর্থনৈতিক যে একটা মনোভাব, এই জিনিসটা ম্যাটার করে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত বা কত ডলার, আর ইউনাইটেড স্টেটের একজনের মাথাপিছু আয় কত ডলার, এই জিনিসটা চিন্তা করে তারপর হচ্ছে আমাদেরকে প্রাইস মেনটেন করতে হবে। ঠিক আছে? বিল্ড ক্রিয়েটিবিলিটি ওয়ার্ল্ড ওয়াইড, মানে এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইডলি আমাদের যে বিজনেসটা আছে এটাকে একেবারে সহজলভ্য করতে হবে, বা হচ্ছে এটাকে খুব ভালো করে প্রচার করে পরিচিতি বাড়াইতে হবে। ব্র্যান্ডটাকে একেবারে পরিচিতি পরিচিতি করাইতে হবে। হাউ টু ডু গ্লোবাল এসইও, মার্কেট রিসার্চ। প্রথমে আমাদের কি করতে হবে, গ্লোবাল এসইও করার জন্য মার্কেট রিসার্চ করতে হবে। আইডেন্টিফাই কান্ট্রিজ উইথ হাই ডিমান্ড ফর ইওর প্রোডাক্ট অর সার্ভিসেস, মানে আমি যেই সার্ভিসটা দিচ্ছি, আমি যেই সার্ভিসটা দিতে যাচ্ছি, বা যেই ইয়াটা আমি জানি আমার ভেতরে যেই স্কিলটা আছে, বা আমি যেই প্রোডাক্টের মার্কেটিংটা করতে চাচ্ছি, সেই প্রোডাক্ট বা সেই সার্ভিস বা সেই স্কিলের ডিমান্ডটা কোন কান্ট্রিতে সবচেয়ে বেশি, সেই কান্ট্রিগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে, লিস্ট করতে হবে। ইউজ গুগল ট্রেন্ড, কিওয়ার্ড টুলস অ্যান্ড কম্পিটিটর রিসার্চ, মানে এইগুলো করার জন্য আমি কি করতে পারি, গুগল ট্রেন্ড ইউজ করা শেখাইছিলাম অ্যামাজনের মার্কেটিং এর সময়। এখনই না করে ফেলেন, ভুলে গেছেন। গুগল ট্রেন্ড ইউজ করতে পারেন, কিওয়ার্ড টুল ইউজ করতে পারেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটাকে বলে, অথবা যে কোনো ধরনের একটা কিওয়ার্ড টুল। এরপরে হচ্ছে কম্পিটিটর রিসার্চ করতে হবে। এইগুলা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের সার্ভিসটা বা আমাদের যে স্কিলটা আছে এটা কোন কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি চাহিদা। কিওয়ার্ড টুল বলতে হচ্ছে মজ দেখাইছিলাম, মজবার, কেন পিএডি এ দেখাই নাই, পিএডি এ দেখাই নাই মজবার। আচ্ছা, আবার দেখাচ্ছি। এই যে একটা জিনিস, এই যে এই এক্সটেনশনটা দেখেছিলাম। আচ্ছা,
ঠিক আছে, তাহলে কিওয়ার্ড দেখাই দিব, যখন কিওয়ার্ডের ক্লাস আসবে তখন কিওয়ার্ড টুল দেখাই দিব, সমস্যা নাই। মাল্টিলিঙ্গুয়াল কিওয়ার্ড রিসার্চ। মাল্টিলিঙ্গুয়াল বলতে কি? মাল্টিলিঙ্গুয়াল মানে হচ্ছে আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েজে বা হচ্ছে মাল্টি লোকেশনের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন দেখেন, ডোন্ট জাস্ট ট্রান্সলেট লোকালাইজ কিওয়ার্ড, মানে ধরেন আমি ডেন্টিস্ট লিখে সার্চ করব, সেই ডেন্টিস্টটা আমি কি করব, শুধু ট্রান্সলেট করে, যে কান্ট্রির জন্য ট্রান্সলেট করব সেই কান্ট্রির যে ল্যাঙ্গুয়েজে চলে আসবে, শুধু সেটা দিলেই হবে না, ঠিক আছে? ওই কান্ট্রিগুলো আমাদের কি করতে হবে, ওই কান্ট্রিগুলো আমাদেরকে হচ্ছে রিসার্চ করতে হবে যে আসলে ডেন্টিস্ট খোঁজার জন্য তারা অ্যাকচুয়ালি কি লিখে সার্চ করে। যেমন এইখানে দেখেন, উদাহরণ দেওয়া আছে ডেন্টিস্ট ইন ইউএসএ, মানে ইউএসএ তে যদি কেউ খোঁজে তাহলে ডেন্টিস্ট লিখে খোঁজে। কিন্তু এইখানে দেখেন অডন্টোলগো ইন স্পেন, মানে স্পেনের এটা হচ্ছে অডন্টোলগো। আর এইখানে দেখেন জাপানের জন্য অন্য একটা লেখা আছে, এটা আমি হচ্ছে কিছুক্ষণ আগে চ্যাট জিপিটিতে দিয়ে দেখছিলাম, এটার নাম হচ্ছে হাইসা, ঠিক আছে? এইটুকুর নাম হচ্ছে হাইসা, মানে জাপানে ডেন্টিস্টদের খোঁজে এই হাইসা লিখে, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ওকে, শুধু ট্রান্সলেট করে দিলে হবে না যে আমি ডেন্টিস্ট লিখলাম, ডেন্টিস্ট লিখে ট্রান্সলেট করে দিলাম আর হয়ে গেল, এরকম হবে না। এরপরে হচ্ছে রেফল্যাং ট্যাগ। রেফল্যাং ট্যাগ বলতে আমার ওয়েবসাইটে করতে হবে, মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করলে আমার কোডিংয়ে, ল্যাঙ্গুয়েজ কোডিংয়ে এই ট্যাগটা ইউজ করতে হবে, রেফল্যাং ট্যাগটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো টেল গুগল হুইচ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন এ পেজ ইজ ফর, মানে গুগলকে আমার বোঝাই দিতে হবে এই ট্যাগটা দিয়ে যে আমার এই পেজটা কোন কান্ট্রির জন্য এবং কোন ল্যাঙ্গুয়েজে, এই জিনিসটা গুগলকে বোঝাই দিতে হবে। প্রিভেন্ট ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুস বিটুইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ভার্সন, মানে আমি ধরেন বাংলাদেশের জন্য আমি একটা কন্টেন্ট রাইট করছি বাংলাতে, এখন সেম কন্টেন্টটা আমি যদি ভারতের জন্য বা ইন্ডিয়ার জন্য যদি আমরা সেম কন্টেন্টটা ইয়াতে লিখি, হিন্দি ভাষায় লিখি, তাহলে কি হবে, কন্টেন্ট কিন্তু সেম হয়ে যাবে কিন্তু ল্যাঙ্গুয়েজটা আলাদা হবে। ল্যাঙ্গুয়েজটা আলাদা হইলেও যদি কন্টেন্টটা যদি সেম হয়ে যায়, গুগল যদি বুঝতে পারে কন্টেন্ট সেম, শুধু ট্রান্সলেট করা, তাহলে গুগল কি করবে, একটা কন্টেন্টকে পেনাল্টি দিয়ে দিবে। এখন এই পেনাল্টিটা থেকে বাঁচার জন্য আমাদেরকে এই ট্যাগটা ইউজ করতে হবে, যে এই ট্যাগ ইউজ করা মানেই হচ্ছে দুইটা দুইটা মানে দুইটা কন্টেন্টই সেম, আমি জাস্ট আলাদা ল্যাঙ্গুয়েজে আলাদা কান্ট্রির জন্য ইউজ করছি। এটা গুগলের কাছে আগে থেকে স্যারেন্ডার করা, সহজ কথায় গুগলকে বুঝাই দেওয়া যে এটা অন্য কেউ করে নাই, এটা আমি নিজেই করছি, এটা অন্য কেউ আমার জিনিসটা কপি করে নাই, ঠিক আছে? কান্ট্রি স্পেসিফিক ডোমেইন অর সাব ডিরেক্টরিজ। কান্ট্রি স্পেসিফিক ডোমেইন বলতে কি, আপনাদেরকে ডোমেইন ডোমেইন যখন পরিচয় করাই দিছি তখন বলা হয়েছিল না কান্ট্রি বেস যে এক্সটেনশনগুলো, কান্ট্রি এক্সটেনশনগুলো, যেমন দেখেন এক্সাম্পল ডট কো ডট ইউকে, এটা কোথাকার জন্য, ইউনাইটেড কিংডম। কান্ট্রি ডোমেইন অর এক্সাম্পল ডট কম স্ল্যাশ ইউকে, এটা কি, এক্সাম্পল ডট কম স্ল্যাশ ইউকে, এটা কি বলেন, এটাও ইউকের জন্য, কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাব ডোমেইন, হ্যাঁ। আর এটা কি, সরি, এটা হচ্ছে ডোমেইন, আর এটা হচ্ছে আপনার সাব ডিরেক্টরি, বা হচ্ছে এটাকে ফোল্ডারও বলা যায়, মানে স্ল্যাশের পরে যেটা থাকে সেটা হচ্ছে ডিরেক্টরি অথবা ফোল্ডার। ওকে, বুঝি নাই। আচ্ছা, এই যে ডট কমটা হচ্ছে ডোমেইন, আর এইখানে এই যে পরে ইউকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ডিরেক্টরি বানায়। এখন এই সিওটা হচ্ছে ইউনাইটেড কিংডমের একটা ইউনাইটেড কিংডমের জন্য হচ্ছে আপনার ডোমেইন এক্সটেনশন, যেমন কানাডার জন্য সিএ, এরপরে হচ্ছে আপনার কি বলে অস্ট্রেলিয়ার জন্য হচ্ছে এইউ, এইরকম, হ্যাঁ। হ্যাঁ, ইউকের জন্য হচ্ছে ইউকে দেওয়া আছে, আর এটা হচ্ছে টোটালটাই হচ্ছে আপনার ইউকের জন্য। আর ডট কমটা হচ্ছে ইউনাইটেড স্টেটের জন্য, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের জন্য, আলাদা কোনো কিছু নাই। এখন ইউনাইটেড স্টেটের জন্য যখন হচ্ছে এই ডোমেইনটা, তখন এই সেম ডোমেইন থেকে তারা কি করছে, প্রত্যেকটা কান্ট্রির জন্য এখানে আলাদা করে
সাব ডিরেক্টরি করে দিয়েছে। এখন দেখেন এখানে একটা কমন ডোমেইন নিছে, কমন ডোমেইন নেওয়ার পরে সে সাব ডিরেক্টরিতে ইউকে রাখছে, এবং এইখানে চাইলে সে বিডি রাখতে পারে, চাইলে আইএন রাখতে পারে, অথবা চাইলে হচ্ছে আপনার এ ইউ রাখতে পারে, যে কোনো কিছু এখানে রাখতে পারে, ঠিক আছে। আচ্ছা, চুজ বেসড অন বাজেট অ্যান্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি। এখন আমাদেরকে আমাদের যে ব্র্যান্ড আছে, আমাদের সেই ব্র্যান্ড অনুযায়ী, যেমন আপনাদেরকে বলছিলাম যে আপনারা যেই ধরনের বিজনেস করতে চান বা যেই ধরনের পেজ ক্রিয়েট করতে চান, সেই ধরনের একটা ডোমেইন ক্রিয়েট করতে হবে, বা সেই ধরনের একটা নাম সিলেক্ট করতে হবে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে চুজ বেসড অন বাজেট অ্যান্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি। এখন বাজেটটা হচ্ছে একটা বিষয়, বাজেটটা হচ্ছে আপনার আহ এটাকে হচ্ছে আপনার, যেমন কিছু ইয়ে আছে, ওয়েবসাইট আছে, যেমন গোড্যাডির কথা যদি বলি, গোড্যাডিটা হচ্ছে বিশ্বের সবচেয়ে পপুলার একটা ডোমেইন কোম্পানি, এবং তাদের বাজেটটাও অনেক বেশি। আমরা যদি নেমচিপে একটা ডোমেইন কিনতে যাই, নেমচিপে আমরা $11 একটা ডোমেইন কিনতে পারি, কিন্তু সেম ডোমেইনটা আমরা যদি গোড্যাডি থেকে কিনতে যাই, তখন কি হবে, এই ডোমেইনটার প্রাইস অনেক বেশি হয়ে যাবে, আপনার মিনিমাম $20 মতো হইতে পারে। এখন এটা হওয়ার কারণ কি, সেম ডোমেন প্রাইস কম বেশি হওয়ার কারণ কি, প্রাইস কম বেশি হওয়ার কারণ হচ্ছে এই ডোমেইনের মধ্যেও আমাদের কিছু ব্যাপার আছে। এইখানে হচ্ছে এই জিনিসটা যারা ইয়া করে, ওয়েব ডেভেলপ করে, তারা আরো ভালো করে বুঝবে। এইখানে ডোমেইনের কিছু ব্যাপার আছে যে আহ, বাংলাদেশি কিছু কোম্পানি আছে, তারা আরো অনেক কম দামে ডোমেইন দিয়ে থাকে। যেমন ধরেন আপনার 1000 টাকা বা 1200 টাকা একটা .com ডোমেইন দেয়, এরপরে হচ্ছে সাথে 5 GB হোস্টিংও দেয়। তো এইখানে ব্যাপার হচ্ছে যে কিছু কিছু কোম্পানির ডোমেইন একটু কম কাজ করে, বা হচ্ছে একটু কম পপুলার, ওই জিনিসগুলো সার্চ সার্চ দিলে হচ্ছে কোনো কোনো জায়গাতে আমাদের কিছু ল্যাকিং থাকে। আর গোড্যাডির যে ডোমেইনগুলো, এইগুলো খুবই শক্তিশালী ডোমেইন, ওইখান থেকে যদি কেউ ডোমেইন কেনে, তাহলে সেই ডোমেইনটা অনেক শক্তিশালী হয়, ঠিক আছে। হ্যাঁ, ব্র্যান্ড ভ্যালু আছে, তাছাড়া হচ্ছে আপনার ওইখানে ডোমেইনের ভেতরে আরো বেশ কিছু ব্যাপার থাকে, যে ডোমেইনটা শুধু যে .com পর্যন্ত শেষ তা তো না, আমাদেরকে তো, না হোস্টিং না, হোস্টিংটা তো আলাদা। হ্যাঁ, হোস্টিং দেয়, কিন্তু হোস্টিংটা আলাদা ব্যাপার, এখানে ডোমেইনের ভেতরে অনেক কাহিনী আছে, ডোমেইনের ভেতরে অনেক ভেতরগত অনেক ইয়ে আছে, তো যে জিনিসগুলো আমরা সহজে বুঝবো না। আচ্ছা, localized content, adjust cultural reference, measurement, currencies and even color meanings। মানে এখানে বলা হয়েছে আপনার কালচারাল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে কোন কান্ট্রিতে আপনি বিজনেস করতেছেন, তাদের কালচারটা কি, তারা কোন জিনিসটা পছন্দ করে, সেই জিনিসটা দিয়ে আমাদের মার্কেটিং করতে হবে। এবং এমনকি এখানে কি বলা হয়েছে, কালারটাও যদি প্রয়োজন হয়, যেমন ধরেন ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়াতে কি করে, ইন্ডিয়াতে হচ্ছে তারা হোলি খেলে, হোলি খেলে, তার মানে তারা মানে মাল্টি কালার চয়েস করে, হোলি খেললে তারা কি করে, অনেকগুলো কালার দিয়ে একসাথে এই জিনিসটা করে, তাদের এই খেলাটা খুব প্রিয় খেলা। আবার যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে ধরেন আপনার কিছু স্ট্র্যাটেজি কাজ করে, যদিও বাংলাদেশে স্পেসিফিক সেই রকম কোনো কালারের ব্যাপার নাই, তারপরে যদি বলি যে বাংলাদেশে লাল সবুজ দিয়ে যদি কেউ কোনো কালার করে, তখন সেটা মানুষের এটা ইগোতে গিয়া লাগে, বা হচ্ছে মানুষের একেবারে কি বলে একটা সফট কর্নারে গিয়া লাগে, যে লাল সবুজ যখন ব্যবহার করা হয় কালারটা, বাংলাদেশের মানুষ পতাকাকে খুব বেশি সম্মান করে, এই কালারটাকে খুব বেশি পছন্দ করে, যে কোনো কিছুতেই, যে কোনো একটা ঘটনাতেই তারা লাল সবুজ নিয়ে মেতে ওঠে। তো এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলোও যদি প্রয়োজন হয়, আমাদেরকে সেই জিনিসগুলোও খেয়াল করতে হবে, এই জিনিসগুলো আমাদের টার্গেটে রাখতে হবে। জিও টার্গেটিং ইন গুগল সার্চ কনসোল। জিও টার্গেটিং বলতে কি, জিও টার্গেটিং বলতে হচ্ছে ওই কান্ট্রি রিজিয়ন, মানে কোন কান্ট্রি থেকে কি লিখে সার্চ করতেছে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসগুলো বোঝার জন্য কি করতে পারি, ওই সেই গুগল ট্রেন্ড, আর হচ্ছে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার, এই জিনিসগুলো ইউজ করলেই পেয়ে যাব, ঠিক আছে। লোকাল ব্যাকলিং, লোকাল ব্যাকলিংয়ের কথা অলরেডি বলা হয়েছে। ফাস্ট অ্যান্ড রিলায়েবল হোস্টিং, এইখানে দেখেন একটা জিনিস, এর আগে কে যেন একজন প্রশ্ন করছিলেন যে স্যার আমরা যে হোস্টিংটা নিচ্ছি, বাংলাদেশি যে হোস্টিংগুলো নিচ্ছি সেগুলো বাংলাদেশের জন্য ভালো কাজ করে, তাহলে আমি এই হোস্টিংগুলো নিয়ে অন্য কান্ট্রিতে কিভাবে ভালো মার্কেটিং করতে পারি।
তো এইখানে দেখেন আজকে সেই অ্যান্সারটা চলে আসছে, কনসিডার এ সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এইটা কি করে, আপনি যদি বাংলাদেশে একটা হোস্টিংও নেন, বাংলাদেশে একটা হোস্টিং নেওয়ার পরেও আপনি যদি এই সিডিএনটা ব্যবহার করেন, তাহলে আপনি যেই কান্ট্রিতে আপনার মার্কেটিংটা করতে চাবেন সেই কান্ট্রির আশেপাশে যেই হোস্টিং এর যে ইয়াটা আছে, সার্ভিসটা আছে, সেইখান থেকে আপনাকে কন্টেন্ট ডেলিভারি করবে, ঠিক আছে। হ্যাঁ, সিডিএনটা আলাদাভাবে কিনতে হয়, সিডিএনটা আলাদাভাবে কিনে তারপরে হচ্ছে আমাদের হোস্টিং এর সাথে কানেক্ট করাইতে হয়। তো এটা যখন করব তখন হচ্ছে আমরা যেই কান্ট্রিতে মার্কেটিংটা করতে চাবো সেই কান্ট্রির কাছাকাছি যেই সিডিএন নেটওয়ার্কটা থাকবে তাদের সাথে কানেক্ট করাই দিয়ে আমাদের মার্কেটিংটা করাই দিবে। তাহলে কি হবে, আমরা বাংলাদেশ থেকে যদি আমাদের ওয়েবসাইট মেনটেন করি, তারপরও ইউনাইটেড স্টেট থেকে কেউ এই জিনিসটা সার্চ করলে সাথে সাথে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে এবং খুব সহজে আমাদের ওয়েবসাইটে ঢুকে পড়তে পারবে। যেমন আমরা কি করি, আমরা ইউনাইটেড স্টেটের কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আমরা খুব সহজে ঢুকতে পারি না, কিন্তু যখন করি ভিপিএন ইউজ করি তখন কিন্তু আবার ঢুকতে পারি। ওইগুলো হয়তো কিছু কিছু আছে, ওই ওয়েবসাইট আছে লক করা থাকে, আবার কিছু কিছু ওয়েবসাইট আছে লক করা থাকে না, কিন্তু তাদের কান্ট্রি বেজে বিজনেস করে, আমরা সেই জিনিসগুলো সহজে অ্যাক্সেস পাই না, ঢুকতে পারি খুব কষ্ট হয় বা হচ্ছে খুব স্লো কাজ করে। সেই জিনিসগুলো আবার এই মানে কি বলে, ভিপিএন ইউজ করলে খুব সহজে ঢোকা যায়। আচ্ছা, ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া অ্যান্ড পিয়ার প্রমোট কন্টেন্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইয়োর টার্গেট মার্কেট। এটার মানে হচ্ছে প্রমোট কন্টেন্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইয়োর মার্কেট, টার্গেট মার্কেট মানে আমি যেই মার্কেটটা টার্গেট করতেছি সেই সেই মার্কেটের ল্যাঙ্গুয়েজটা কি, বা আমি যেই কান্ট্রি মার্কেটটা টার্গেট করতেছি সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা কি, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। যেমন আমি বাংলাদেশের কথা যদি বলি, ধরেন ঢাকা, ঢাকা জেলা বা ঢাকা বিভাগের যে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ঢাকা বিভাগের যে ল্যাঙ্গুয়েজটা, আর হচ্ছে ধরেন আপনার রাজশাহী বিভাগের যে ল্যাঙ্গুয়েজটা, এই দুইটা বিভাগের ল্যাঙ্গুয়েজ কি সেম? দুইটা বিভাগের ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স আছে না? এইরকম প্রত্যেকটা কান্ট্রিতে এরকম আছে। হ্যাঁ, প্রত্যেকটা কান্ট্রিতে এরকম ল্যাঙ্গুয়েজের এই ওঠানামা আছে বা হচ্ছে কম বেশি আছে। তো সেই জিনিসগুলাও আমাদেরকে খেয়াল করতে বলা হয়েছে, যে সেই জিনিসগুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলে আরো ভালোভাবে আমাদের মার্কেটিংটা করা মানে সম্ভব হবে। তো আসলে এত ডিটেলসে আমাদের আপাতত টার্গেট করতে হবে না, প্রথমে আগে জাস্ট এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, বুঝে নিয়ে তারপর হচ্ছে প্রথমে আমরা নির্দিষ্ট, ধরেন আপনার যে কান্ট্রি, ধরেন যদি ইউনাইটেড স্টেট টার্গেট করি তাহলে জাস্ট ইংলিশ নিয়েই কাজ করব, ঠিক আছে। এরপরে যদি বাংলাদেশকে টার্গেট করি, বাংলাদেশকে টার্গেট করলে আমাদের ওই প্রত্যেকটা বিভাগের যে ল্যাঙ্গুয়েজ আছে এইগুলো আপাতত টার্গেট করার প্রয়োজন নাই, আপাতত খাঁটি বাংলা যেটা সেটা টার্গেট করলেই চলবে। আচ্ছা, এরপর হচ্ছে অনগোয়িং পারফরমেন্স ট্র্যাকিং। পারফরমেন্স ট্র্যাকিং বলতে আমরা এই যে কাজগুলো করতেছি, যে মার্কেটিংটা করতেছি, সেই মার্কেটিং এ আমাদের কি পরিমাণে আসতেছে, ভিজিটর আসতেছে বা কি পরিমাণে হচ্ছে এনগেজমেন্ট হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে ট্র্যাকিং করতে হবে। হ্যাঁ, মনিটর র্যাঙ্কিং অ্যান্ড ট্রাফিক সেপারেটলি ফর ইচ কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, মানে আমরা কোন কোন কান্ট্রির জন্য মার্কেটিং করতেছি বা কোন কোন ল্যাঙ্গুয়েজের জন্য মার্কেটিং করতেছি, সেই মার্কেটিং থেকে কোন কান্ট্রি থেকে এবং কোন ল্যাঙ্গুয়েজ থেকে কি পরিমাণে ট্রাফিক আসতেছে সেই জিনিসটা আমাদের ট্র্যাক করতে হবে। ওকে, তো এই গেল লোকাল এবং গ্লোবাল এসিও। তো লোকাল এবং গ্লোবাল এসিও এইটুকুর মধ্যে যা যা বলছি, এখানে হয়তো আরো অনেক বিস্তারিত কথা আছে, আমি সবকিছুই মানে এমন না যে সবকিছু আমি বলে ফেলতে পারছি, বা এটা আসলে কখনোই সম্ভব না। যত বড় ডিজিটাল মার্কেটারই হোক না কেন, সে কখনো ডিজিটাল মার্কেটিং এর সবকিছু জানবে না, ঠিক আছে, এটাই স্বাভাবিক। সেই দিন আমরা যে মিটিং এ গেছি। আচ্ছা, তাহলে আমাদের আজকে কি কি গেল, লোকাল এসিও, গ্লোবাল এসিও, এরপরে হচ্ছে ভয়েস এসিও আছে, ভয়েস এসিওতে একটু যাই, এইখানে একটু আলোচনা করি। এই ভয়েস এসিও আমাকে কিন্তু শেখায় নাই, আমরা কিন্তু শিখি নাই, আমি নিজে নিজে শিখছি। বা হচ্ছে এই যে ভিডিও এসিও, ভিডিও এসিওটা একটু বলছিল যে ভিডআইকিউ ইউজ করে করতে হয়। এরপরে মোবাইল এসিও, কন্টেন্ট এসিও, এই জিনিসগুলো আমাদের নিজে নিজে শিখতে হয়েছে। ওকে, ভয়েস সার্চ এসইও বলতে কি বোঝায়? অপটিমাইজিং ফর ভয়েস অ্যাসিস্ট্যান্ট লাইক আলেক্সা, সিরি অ্যান্ড গুগল অ্যাসিস্ট্যান্ট। এই জিনিসগুলো চিনি আমরা।
এইগুলোর মধ্যে কয়টা চিনি বলেন, তিনটার মধ্যে কয়টা চিনি? সবই চিনি, তাই না? এইগুলাকেও আমাদের অপটিমাইজ করতে হবে। এইগুলাকে আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি সেই জিনিসগুলোও আমরা দেখব। তো এই জিনিসগুলো যেহেতু আমি নিজেই নতুন নতুন জানি, তাহলে হয়তো আমি আপনাদেরকে অত ভালোভাবে জানাইতে পারবো না বা শেখাইতে পারবো না। তবে যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদেরকে এই জিনিসগুলো শেখাইতে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মূলত আপনাদের ইয়াতে নাই, মডিউলে নাই। আমি আপনাদেরকে এর আগেও বলছি যে এসইওতে সময়টা একটু বেশি দেবো, কারণ এসইওতে অনেক জিনিস আছে যেগুলো আপনাদের মডিউলে নাই, কিন্তু আমি চাচ্ছি আপনাদেরকে শেখাইতে। কারণ এসইও যদি করেন, এসইও যদি শেখেন তাহলে কি হবে? ওকে, ফোকাস অন কনভারসেশনাল কিওয়ার্ড, হোয়ারস দ্য নিয়ারেস্ট ডেন্টিস্ট। মানে কনভারসেশনাল বলতে কি, মানে আমি যখন এই যে এখানে ধরেন গুগলের একটা এআই, হ্যাঁ গুগলের একটা এআই, এইখানে যদি আমি চলে আসি, এই যে এখানে দেখেন আমি এখানে ভয়েস দিয়ে তার সাথে চ্যাটিং করতে পারবো, তার সাথে আমি ভয়েস চ্যাটিং করতে পারবো। জাস্ট এখানে যদি বলি, এই যে এইখানে যে একটা অপশন আছে টক, হ্যাঁ এইখানে ক্লিক দিয়ে আমি তার সাথে চ্যাটিং করতে পারবো। আহ, এমন একটা কিছু বলি তার সাথে চ্যাটিং করার জন্য, হেই হাউ আর ইউ। I'm doing well, thank you for asking. How about you? ওকে, হোয়াট ইজ ভয়েস এসইও? Voice SEO is in optimizing your content to be found through voice searches, like when people use voice assistants. It focuses on natural language and long tail keywords to match how people speak. হাউ ক্যান আই ডু ইট? You can optimize for voice search by using conversational language, focusing on questions people might ask, and ensuring your content provides clear, concise answers. Also, improving your site's speed and mobile friendliness is important. ওকে, থ্যাংক ইউ সো মাচ। You're welcome. Let me know if you have any more questions. নো থ্যাংক ইউ, বাই। All right. Have a great day. ওকে, এখন কি আপনারা তাহলে বুঝতে পারলেন যে এই যে ভয়েসটা তাহলে কিভাবে কাজ করে? আমি কি বলছি, আমি কিন্তু কোনো কিছু লিখে দেই নাই, আমি জাস্ট তাকে বলছি, সে আমার কথা বুঝে সে ইনফরমেশন কালেক্ট করে আমাকে সে ইনফরমেশন দিছে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলা আমরা যদি এখন ধরেন যদি শিখতে চাই, কোনো কিছু যদি শিখতে চাই, তাহলে কি আরো কঠিন কিছু আছে? এখন মানে কতখানি সহজ হয়েছে আমাদের শেখাটা। আমি জাস্ট এইখানে তাকে কোশ্চেন করে দিচ্ছি, সে আমাকে অ্যাকচুয়াল যে ইনফরমেশনটা সেটাই কালেক্ট করে দিয়ে দিচ্ছে। এবং এই যে ভয়েসটা আমি দিচ্ছি, তো সে ভয়েসটা শুনতেছে, ভয়েস শোনার পরে সে কি করতেছে, আমাকে সেই ভয়েসের উপরে রিপ্লাই দিচ্ছে। এবং কোনো একটা রিপ্লাই সে এমন না যে সে বুঝতে পারে নাই, এমন হয় নাই যে আমি একটা কথা বলছি, বাংলাদেশ থেকে কথা বলছি, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ টোন এবং হচ্ছে আপনার ইউনাইটেড ল্যাঙ্গুয়েজ টোন দুইটা কিন্তু সেম হবে না। কিছু বলবেন? আচ্ছা, দুইটা দুইটা ল্যাঙ্গুয়েজ টোন কিন্তু সেম হবে না, দুইটা দুইটা কান্ট্রির ল্যাঙ্গুয়েজ টোন আলাদা হবে। তো আপনি যেই কান্ট্রি থেকে কথা বলেন না কেন, আপনি যদি ইংলিশে একটু তাকে বুঝাতে পারেন যে আপনি কি বলতে চাচ্ছেন, তাহলে আপনাকে সে অ্যান্সারটা দিয়ে দিবে। কিন্তু এখানে কথা হচ্ছে, আমি তাকে যতটুকু বলতে পারছি, আমি তাকে যতটুকু বলছি, এর উপরে সে আমাকে যতটুকু ইনফরমেশন দিছে, আমি যদি তাকে আরো সুন্দর করে একটু কথা বলতে পারতাম, সে আমাকে অবশ্যই আরো সুন্দর করে ইনফরমেশনটা দিয়ে দিত নাকি? এরকম দিত না? তো আমি জাস্ট বলছি যে হোয়াট ইজ ভয়েস এসইও, এইটুকু বলাতে সে আমাকে এই ইনফরমেশনটা দিছে। এখন আমি যদি তাকে আরো সুন্দর করে গোছাই বলতে পারতাম যে মানে ভয়েস এসইওটা হচ্ছে কিভাবে কাজ করে, বা হচ্ছে এটা কোন কোন টুল ইউজ করতে হয়, এই জিনিসগুলো যদি সুন্দর করে তাকে বোঝাই কোশ্চেন করতে পারতাম, তাহলে সে কিন্তু আমাকে সেই অ্যান্সারগুলো দিয়ে দিত। তো যাই হোক, এইখানে বোঝানোর যে ব্যাপারটা ছিল যে আমি ভয়েস দিয়ে যদি কোনো কিছু সার্চ করি, তাহলে তারা আমাকে কিভাবে ইনফরমেশনটা দিবে। এখন এই যে এরা যে আমাকে ইনফরমেশনটা দিছে, এখানে তারা আমাকে যে ভয়েসটা দিছে, এই ভয়েসটা সে কিন্তু তার স্টোরে কিন্তু ছিল না, তার স্টোরেজে কিন্তু ছিল না। সে কি করছে, আমি ভয়েস সার্চ দেওয়ার সাথে সাথে সে কি করছে, তার যে ওয়েবসাইট গুলা ইয়া করা আছে, গুগলে যে ওয়েবসাইট গুলো আছে, সেইখানে যেই ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো সে কালেক্ট করে কোন অ্যান্সারটা সঠিক সেটা খুঁজে সে আমাকে ভয়েস আকারে দিয়ে দিছে, ঠিক আছে? তো এই জিনিসগুলা আমাদের হচ্ছে মূলত ভয়েস সার্চ এসইওর কাজ।
আচ্ছা, টার্গেট, ফিচার্ড, স্নিপেট অ্যান্ড কিউ অ্যান্ড এ, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কন্টেন্ট। মানে আমাদের যে স্নিপেট, এই স্নিপেটটা এখন বুঝবেন না, স্নিপেটটা বুঝবেন হচ্ছে যখন আমরা কন্টেন্ট লিখবো তখন। তো যখন কন্টেন্ট লিখবো তখন দেখবো যে স্নিপেটটা কি। তো এই জিনিসটা আপাতত স্কিপ করি, হ্যাঁ, এই জিনিসটা এখন বললে বুঝবেন না। তো এই যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এইটুকু তো বোঝেন, মানে আমাদের যে ইয়াটা আছে, কন্টেন্টটা আছে, বা আমরা যেই ইয়াটা করব, আমরা যে কনভারসেশনটা করব, সেইখানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের একটা ব্যাপার থাকবে, ঠিক আছে। মানে এই যে আমরা এখানে কি করছি, এখানে আমি তাকে কোশ্চেন করছি, সে আমাকে অ্যান্সার দিছে, তাই না? এই টাইপের যে তারা আমাকে কোশ্চেন করবে, ভয়েস দিয়ে তারা আমাকে কোশ্চেন করবে, এবং কি কি কোশ্চেন করতে পারে সেই জিনিসগুলো আমার বুঝতে হবে, এবং সেই কোশ্চেনের এগেনস্টে আমার অ্যান্সার দিতে হবে। ওকে, ইউজ স্কিমা মার্কআপ ফর ডিরেক্ট অ্যান্সার্স। এই স্কিমা মার্কআপটাও এখন বুঝবেন না, এটাও আমরা হচ্ছে কন্টেন্টের ক্লাসে বা হচ্ছে আমাদের এসইওর ক্লাসে যখন আমরা কন্টেন্ট রাইট করব তখন আমরা এই জিনিসটা দেখব। যখন আমরা কন্টেন্ট রাইট করব বা হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটে একটা কন্টেন্ট পাবলিশ করব তখন এই জিনিসটা দেখব যে এই স্কিমা মার্কআপটা কি জিনিস। এরপরে হচ্ছে ভিডিও এসইও। ভিডিও এসইও বলতে হচ্ছে আমরা জাস্ট ইউটিউব এসইওটা শিখবো। তো ইউটিউব এসইও যখন শিখবো তখন এই জিনিসগুলো দেখবো কি কি করতে হবে। কিওয়ার্ড রিচ টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ, স্ট্রং থাম্বনেল অ্যান্ড ক্যাপশন, এরপর হচ্ছে ট্রান্সক্রিপ্ট ফর অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইন্ডেক্সিং। এই জিনিসগুলো আমরা করব, এটা হচ্ছে আমাদের ইউটিউবের ক্লাসে। মোবাইল এসইও, মোবাইল এসইও বলতে ওই যে বলছিলাম রেসপন্সিভ ডিজাইন, এরপর মোবাইল ফাস্ট ইন্ডেক্সিং, কমপ্লায়েন্স, ফাস্ট মোবাইল লোড স্পিড, এগুলা এর আগে আলোচনা করা হয়েছে, হ্যাঁ। কন্টেন্ট এসইও, কন্টেন্ট এসইও বলতে এখন এইখানে যেটা আছে আমি এইভাবে যদি না বলে আপনাদেরকে একটু সহজভাবে বুঝাই। কন্টেন্ট এসইও বলতে হচ্ছে গতকালকে আমি যেটা বলছিলাম যে 6টা জায়গায় কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে, এই 6টা জায়গা তো আছেই, এরপরেও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের কন্টেন্টটার সর্বনিম্ন, আমাদের একটা সর্বনিম্ন একটা কন্টেন্ট হইতে হবে আপনার 600 ওয়ার্ডের, 600 ক্যারেক্টার না, 600 ওয়ার্ডের, ঠিক আছে। মিনিমাম একটা কন্টেন্ট হইতে হবে 600 ওয়ার্ডের, তাহলে আমাদের এটা এসইওর জন্য ভালো কাজ করবে। এবং আমাদের এই যে কিওয়ার্ডটা আমরা যে আমাদের কন্টেন্টে যে কিওয়ার্ড ইউজ করব, কিওয়ার্ডটা কত পার্সেন্ট ইউজ করার কথা বলছিলাম বলেন তো, মনে আছে কারো? কিওয়ার্ডটা ইউজ করতে হবে সর্বোচ্চ 2%, ঠিক আছে। আমাদের কন্টেন্টে আমাদের কিওয়ার্ড ব্যবহার করতে হবে সর্বোচ্চ 2%। তাহলে ধরেন আমার যদি 100 ওয়ার্ডের যদি একটা কন্টেন্ট হয়, সেইখানে আমার কয়বার কিওয়ার্ডটা ইউজ করতে হবে? 2বার, তাই না? যদি আমার 100 কন্টেন্টের একটা ইয়া হয়, 100 ওয়ার্ডের যদি একটা কন্টেন্ট হয়, সেইখানে আমার কিওয়ার্ড ইউজ করতে হবে 2বার। তাহলে যদি আমার 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট হয়, সেইখানে আমার কিওয়ার্ড কয়বার আসবে? কতবার আসবে বলেন? 10বার? 1000-এ 10বার হয়? 1000-এ 20বার? 1000 হয় 20বার। তাহলে আমি সর্বোচ্চ 1000 ওয়ার্ডের একটা কন্টেন্টে সর্বোচ্চ 20বার আমি আমার কিওয়ার্ডটা ইউজ করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমার কিওয়ার্ডটা আমার কন্টেন্টে শুধু 20বার ইউজ করলেই হবে না, সেইটা হচ্ছে আমি যে কন্টেন্টে ইউজটা করব, যেই যেই সেন্টেন্সে আমি আমার কিওয়ার্ডটা ইউজ করব, সেই সেন্টেন্সটা যেন মিনিং চেঞ্জ না হয়ে যায়, মিনিংফুল যেন হয়। এবং আমার যে কন্টেন্ট থাকবে, 1000 ওয়ার্ডের যে কন্টেন্ট থাকবে, এই টোটাল কন্টেন্টটা জুড়ে আমার কিওয়ার্ডটা নির্দিষ্ট একটা জায়গায় থাকতে হবে, বা নির্দিষ্ট একটা জায়গা পর পর থাকতে হবে। এমন যদি হয় যে আমার প্রথম 700 কন্টেন্ট, 700 ওয়ার্ডে আমার 20বার কিওয়ার্ড ইউজ করা শেষ হয়ে গেছে, পরবর্তী 300 ওয়ার্ডে আমার কোনো কিওয়ার্ড নাই, এরকম করলে হবে না, ঠিক আছে। প্রত্যেক 200 ওয়ার্ডে আমার চারবার করে কিওয়ার্ড ইউজ করতে হবে যদি আমি 20বার কিওয়ার্ড ইউজ করতে চাই। আপনি চাইলে 20বার কিওয়ার্ড ইউজ না করলেও চলবে, আপনি চাইলে 12বার, 15বার, 18বার, যাই চান ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখন 20বার ফিল আপ করার জন্য আপনি যে প্রয়োজন না হলেও কিওয়ার্ডটা এক জায়গায় দিয়ে রাখবেন, এরকম করা যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের কন্টেন্টের এসইওটা বুঝতে পারছি।
কনসেপ্ট কি ক্লিয়ার এখন? আমাদের কন্টেন্ট এসইওর কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের কি করতে হবে? পুরোটা কন্টেন্ট জুড়েই আমাদের কিওয়ার্ড রাখতে হবে এবং আমাদের কিওয়ার্ডটা আবার যেমন তেমন কিওয়ার্ড হলে চলবে না, আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করে নিতে হবে, রিলেভেন্ট একটা কিওয়ার্ড হইতে হবে। এরপরে দেখেন কি আছে, তাহলে এইখানে এখন আসি, এখানে কি কি বলছে। লং ফর্ম হাই কোয়ালিটি আর্টিকেল। লং ফর্ম হাই কোয়ালিটি বলতে কি বোঝানো হয়েছে? ওই যে বললাম যে সর্বনিম্ন 600 ওয়ার্ড হইতে হবে। এটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে আপনার র্যাঙ্ক ম্যাথ নামে একটা হচ্ছে আপনার এসইও প্লাগইন আছে তার কথা। 600 ওয়ার্ডের একটা কন্টেন্ট হইলে আপনার এটা এসইও ফ্রেন্ডলি হয়। এরপর হচ্ছে ব্লগ পোস্ট, কেস স্টাডি, তারপর হচ্ছে গাইডস অ্যান্ড ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স। তো এই জিনিসগুলা আমাদের এনশিওর করতে হবে। ব্লগ পোস্ট, এরপর হচ্ছে কেস স্টাডি, গাইডস অ্যান্ড ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই জিনিসগুলো আমাদের কন্টেন্টের ভিতরে থাকতে হবে। ঠিক আছে? কিওয়ার্ড অপটিমাইজেশন প্লাস টপিক ক্লাস্টার। কিওয়ার্ড অপটিমাইজেশন বলতে কি বোঝায়? কিওয়ার্ড অপটিমাইজেশন বলতেই হচ্ছে আমাদের সুন্দর একটা কিওয়ার্ড রিসার্চ করা, খুঁজে বের করা এবং সেই কিওয়ার্ডের আন্ডারে যে সাব কিওয়ার্ডগুলো থাকবে। যেমন ধরেন আমি যদি বলি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা কিওয়ার্ড ধরে নিলাম, আমার মূল কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন এই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমাদের সাপোর্টিং কিওয়ার্ডগুলো কি কি হইতে পারে? এসইও হইতে পারে, এসএমএম হইতে পারে, এরপর হচ্ছে আপনার এসইএম হইতে পারে, অথবা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ হইতে পারে। এই যে ব্যাপারগুলো আছে এইগুলা হচ্ছে সাব কিওয়ার্ড। তো এই জিনিসগুলোকে আমার এই মূল কিওয়ার্ডের সাথে কানেকশন করাইতে হবে বা রিলেশন করাই দিতে হবে। এইগুলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে যে টপিক ক্লাস্টার। হ্যাঁ, তো একটা টপিকের সাথে আমার তার যে সাব টপিকগুলো আছে সেইগুলোকে লিঙ্ক আপ করাইতে হবে। এরপরে হচ্ছে নেভিগেট এসইও প্রোটেকশন, ডিফেন্সিভ এসইও। এসইও প্রোটেকশন বলতে আবার কি মানে, সবাই তো চায় এসইও করার জন্য, তাহলে এসইও প্রোটেকশন আবার কেন? তো এসইও প্রোটেকশন এটা হচ্ছে মূলত ব্যাড এসইও। হ্যাঁ, ব্যাড এসইও থেকে আমাদের কন্টেন্ট বা আমাদের ওয়েবসাইটকে প্রোটেক্ট করতে হবে। ব্যাড এসইও কোনগুলা? ব্যাড এসইও বলতে এখানে দেখেন মনিটর স্প্যামি ব্যাকলিঙ্ক। স্প্যামি ব্যাকলিঙ্ক বলতে কি, আমরা এই যে ব্যাকলিঙ্কগুলা করি, যেমন ধরেন আমরা কোরাতে একটা পোস্ট করছি হোয়াট ইজ এসইও, এখন সেই পোস্টে গিয়া আমি আমার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করে আসছি আমার যে গ্রাফিক ডিজাইনের যে একটা পেজ আছে সেইটার সাথে। তো এইরকম যদি হয় তখন কি হবে? এটা একটা স্প্যামি ব্যাকলিঙ্ক হয়ে গেল। এই জিনিসটা করা যাবে না। রিলেভেন্ট পোস্টের সাথে রিলেভেন্ট ব্যাকলিঙ্ক করতে হবে। ডিসঅ্যাভো হার্মফুল লিঙ্কস। ডিসঅ্যাভো মানে কি? ডিসঅ্যাভো মানে হচ্ছে অস্বীকার করা। মানে আমার ওয়েবসাইটে যদি ক্ষতিকর কোনো লিঙ্ক থাকে তাহলে সেটা গুগলকে জানাই দেওয়া যে আমার ওয়েবসাইটে এই যে ডিসঅ্যাভো লিঙ্কটা আছে বা এই যে ক্ষতিকর লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমি অস্বীকার করতেছি বা এই লিঙ্কটা আমি জানি না, এই লিঙ্কের জন্য আমার ওয়েবসাইটে কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। এই জন্য ডিসঅ্যাবো করতে হবে বা অস্বীকার করতে হবে এই লিঙ্কটাকে। ডিসঅ্যাবো করার জন্য হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম আছে ডিসঅ্যাবো, গুগল ডিসঅ্যাবো। হ্যাঁ, গুগল ডিসঅ্যাবো মানে নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়ে আমরা আমাদের সেই হার্মফুল লিঙ্কগুলোকে সাবমিট করে দিতে পারি। কিপ সিকিউরিটি অ্যান্ড হোস্টিং স্ট্রং। এটার মানে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাকে সিকিউর রাখতে হবে। সিকিউর রাখার উপায় কি? এসএসএল সার্টিফিকেট, এসএসএল সার্টিফিকেট এবং হচ্ছে একটা স্ট্রং হোস্টিং রাখতে হবে। যেমন এই যে একটু আগে বললাম যে বাংলাদেশে কিছু হোস্টিং আছে, তারা কি করে আপনার একটা ডোমেন কিনলে 5 জিবি হোস্টিং ফ্রি দেয়। হোস্টিং এমনি এমনি কেউ ফ্রি দেয় না। যদি সেই হোস্টিং যদি খুব বেশি কাজে না লাগে সেই হোস্টিং দিয়ে আমার লাভ কি? হোস্টিংটা হচ্ছে আপনার অনেকটা, যদি বলি যাদের কম্পিউটারের দিকে ভালো ধারণা আছে তারা ভালো বুঝবেন। কম্পিউটারে একটা সময় ছিল হার্ড ড্রাইভ বা ভেতরে ওই ড্রাইভের ভেতরে ডিস্ক ঘুরতো, সেটা অনেকটাই স্লো ছিল। এখন আসছে এসএসডি। এসএসডির পরে লাস্ট যে ভার্সন আসছে সেটা সেটা হচ্ছে M.2। এই যে তিনটা ভার্সনের মধ্যে সবচেয়ে স্লো হচ্ছে হার্ড ড্রাইভ, এরপরে হচ্ছে এসএসডি,
সবচেয়ে বেশি ফাস্ট হচ্ছে M.2, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এই হোস্টিং এর ব্যাপারেও এইরকম বিষয় আছে যে কিছু কিছু হোস্টিং আছে ওই আপনার হার্ড ড্রাইভ দিয়ে তৈরি করা, সার্ভার তৈরি করা হচ্ছে অনেকগুলো হার্ড ড্রাইভ দিয়ে। এবং আবার কিছু কিছু হচ্ছে হোস্টিং আছে যারা এসএসডি হোস্টিং দেয়, ওইগুলো হার্ড ড্রাইভের তুলনায় আর একটু বেশি শক্তিশালী এবং সেগুলোর প্রাইস একটু বেশি। আবার অনেকেই আছে সরাসরি M.2 হোস্টিং দেয় অথবা ক্লাউড হোস্টিং দেয়। যেটা ক্লাউড হোস্টিং সেটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবচেয়ে বেশি ফাস্ট, যেটা ক্লাউড হোস্টিং ওইটার দাম আবার অনেক বেশি। আবার অ্যামাজনে এমনও হোস্টিং আছে, মাত্র 2 জিবি হোস্টিং এর দাম হচ্ছে আপনার 18,000 টাকা। মাত্র 2 জিবি হোস্টিং এর দাম 18,000 টাকা। আবার দেখেন বাংলাদেশি কিছু হোস্টিং আছে যেগুলা 1,000 টাকা একটা হোস্টিং ডোমেইন কিনলে তারা 5 জিবি হোস্টিং ফ্রি দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো আমাদেরকে এনশিওর করতে হবে যে আমরা কি ধরনের বিজনেস করতে চাচ্ছি, আর আমাদের সিকিউরিটি কিরকম এবং হোস্টিং যে নিচ্ছি সেই হোস্টিংটা কেমন, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তো এই জিনিসটা আপনারা তো ক্লিয়ার এখন হোস্টিং এর ব্যাপারটা, তাই না? যে হোস্টিংটা কেন দাম কম বেশি হয়। হোস্টিংটা দাম কম বেশি হয় এই কারণে যে আপনি যে ওয়েবসাইটটা রান করবেন সেই ওয়েবসাইটটা আপনার কতটুকু মানে অ্যাক্সেসিবল হবে বা কতটুকু ফাস্ট হবে বা কতটুকু স্লো হবে, এটা অনেকটাই নির্ভর করে হোস্টিং এর উপরে। যেমনটা নির্ভর করে আপনি যে ল্যাপটপ চালাচ্ছেন বা ডেস্কটপ চালাচ্ছেন, আপনার এসএসডি দিয়ে ল্যাপটপ চালালে কতখানি ফাস্ট হয় বা M.2 দিয়ে চালালে কতখানি ফাস্ট হয়, আর হার্ড ড্রাইভ দিয়ে চালালে কি অবস্থা হয়, এই জিনিসগুলা। হ্যাঁ, M.2 ইউজ করতে চাইলে তো একটু দাম বেশি নিবেই। ওটা কারা ইউজ করে? যারা একেবারে কর্পোরেট অফিস, যারা খুব ভালো মানের বিজনেস করতেছে তারা। ধরেন খুব ভালো একটা এজেন্সি আছে, খুব ভালো একটা এজেন্সি আছে, তাদের প্রচুর পরিমাণে বিদেশি ক্লায়েন্ট আছে। তারা ধরেন আপনার এক একটা ক্লায়েন্টের কাছ থেকে প্রতিদিন ইনকাম করতেছে আপনার $500, $1,000। তো প্রতিদিন যদি একটা ক্লায়েন্টের কাছ থেকে তারা এত টাকা ইনকাম করে, যেমন আমি যদি খালিদ ফারহানের কথা বলি, উনি আমার দেখা মতে বাংলাদেশি সবচেয়ে বড় একজন ডিজিটাল মার্কেটার এখন পর্যন্ত। সে বাংলাদেশে থাকে না, সে থাকে হচ্ছে অন্য একটা কান্ট্রিতে, কি যেন, হ্যাঁ 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 ইউরোপের একটা কান্ট্রি, কি যেন নামটা ভুলে গেলাম, আচ্ছা যাই হোক। তো উনি হচ্ছে আমার দেখা মতো এখন পর্যন্ত সবচেয়ে বড় ডিজিটাল মার্কেটার। সে প্রতি মাসে প্রায় 36 থেকে 50 হাজার পর্যন্ত ইনকাম করে ডিজিটাল মার্কেটিং করে। তার এজেন্সি আছে, সে শুধু একটা এজেন্সি রান করে, সে নিজে হাতে কোনো কাজ করে না। সে শুধু তার এমপ্লয়ীদের দিয়ে কাজ করায়, সে শুধু ক্লায়েন্ট হার্ন করে। এখন যে প্রতি মাসে হচ্ছে আপনার $50,000 ইনকাম করে, তার কি এইখানে হচ্ছে আপনার 20,000 টাকা দিয়া একটা হোস্টিং কেনা খুব কঠিন বা খুব সমস্যা? অথবা ধরেন যদি ওই যে অ্যামাজনের যে হচ্ছে আপনার দুই দুই জিবি হোস্টিং এর দাম হচ্ছে 18,000, সে যদি ওইখান থেকে 1,00,000 টাকা দিয়ে যদি সে হোস্টিং কেনে, তার কি খুব বেশি সমস্যা হবে? বরং তার আরো ভালো হবে। তার যে ক্লায়েন্টগুলো আছে তারা ওয়েবসাইট ইউজ করে মজা পাবে এবং ক্লায়েন্টগুলা তার কাছ থেকে ভালো একটা ইয়া পাচ্ছে আর কি। হ্যাঁ, প্রিমিয়াম লোকজনের জন্য প্রিমিয়াম আছে, আর আমাদের জন্য এসএসডি আছে, সমস্যা নাই। এসএসডির দাম অত বেশি না। ওই যে আপনার নেম চিপ থেকে হচ্ছে আপনার এসএসডি হোস্টিং দেয়, 18 জিবির দাম আপনার, 18 জিবি হোস্টিং এবং হচ্ছে আপনার .com ডোমেইন। প্রথম অবস্থাতে আপনার $30 থেকে $32 মতো চার্জ হবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাপ স্টোর অপটিমাইজেশন। অ্যাপ স্টোর অপটিমাইজেশন বলতে আমাদের এই যে গুগল প্লে আছে, অ্যাপল স্টোর আছে, এই জিনিসগুলোর কথা বলা হয়েছে। আমরা যদি কোনো অ্যাপ ক্রিয়েট করি বা যদি কারো অ্যাপ স্টোর ইয়া করে দেই, অপটিমাইজ করে দেই, তাহলে সেই ক্ষেত্রে তো এই জিনিসগুলো আপাতত আমরা দেখব না, এই জিনিসগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। এরপর হচ্ছে নিউজ এসইও। নিউজ এসইওটা একটু লাগবে যদি আমরা কারো নিউজ পেজ বা নিউজ ওয়েবসাইট যদি আমরা এসইও করতে চাই, তখন একটু এই জিনিসটা লাগবে। তো নিউজ এসইও করার জন্য আমাদের কি করতে হবে? ফর গুগল নিউজ, টপ স্টোরি অ্যান্ড ট্রেন্ডিং কন্টেন্ট, স্ট্রাকচার ডাটা ফর আর্টিকেলস। স্ট্রাকচার ডাটা বলতে হচ্ছে আমাদের ওই যে স্কিমা মার্কআপ যেটার কথা বলা হয়েছে কিছুক্ষণ আগে। ফ্রেশ, টাইমলি অ্যান্ড ক্রেডিবল পাবলিশিং, মানে এইটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো কাজ করে আপনার নিউজ ইয়া করার জন্য। নিউজটা হচ্ছে ট্রেন্ডিং এ নেওয়ার জন্য সবচেয়ে ভালো কাজ করে
নির্দিষ্ট সময়ে আমাদের পোস্ট করতে হবে, পাবলিশ করতে হবে, এবং কি করতে হবে, আমরা যেই ইয়াগুলো করব, কন্টেন্টগুলো পাবলিশ করব, সেই কন্টেন্টগুলো একেবারে ফ্রেশ হইতে হবে। কোনো কপিরাইট বা হচ্ছে আপনার কোনো কপি কন্টেন্ট থাকা যাবে না, বা কোনো মানে ব্যাকডেটেড কোনো কন্টেন্ট থাকা যাবে না, অলওয়েজ আপডেট কন্টেন্ট থাকতে হবে। এই জিনিসগুলো বলা হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের খুব বেশি কাজে আসবে না। আচ্ছা, এরপর হচ্ছে এসইও মাইন্ডসেট। মাইন্ডসেটটা কি? থিঙ্ক ম্যারাথন নট স্প্রিন্ট, মানে আমাদেরকে এটা ডিপলি ভাবতে হবে, মানে খুব দৌড় দেওয়ার মতো যে একটা ব্যাপার যে আমরা করলাম আর হয়ে গেল এমন না। আমাদের এসইওটা, আমরা যখন এসইওটা করব, সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই এইখানে। আমরা যখন কোনো একটা প্ল্যাটফর্মে এসইওর কাজ করব, সেই প্ল্যাটফর্মে এসইওর কাজ করার সর্বনিম্ন 3 মাস সময় নিবে সেই এসইওর ফলাফল আসার জন্য, ঠিক আছে? সেই এসইওর ফলাফল পাওয়ার জন্য সর্বনিম্ন 3 মাস অপেক্ষা করতে হবে, এবং এটার আইডিয়াল একটা টাইম হচ্ছে 6 মাস। সচরাচর 6 মাস টাইম নেয়। আমরা ধরেন আজকে যদি একটা পেজের এসইও করি, কালকেই আমরা সেটাকে গুগলের ফার্স্ট পেজে দেখতে পারবো, এইরকমটা হবে না, এটা সম্ভব না। আজকে আমরা এসইওর সবগুলো কাজ খুব সুন্দরভাবে করে ফেললাম, করার পরেও আমরা আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে আমরা এই ফলাফলটা পাবো না। এই ফলাফলটা আমরা পাবো হচ্ছে সর্বনিম্ন 3 মাস সময় লাগবে। এরপরেও আপনার 3 মাসের আগে 2 মাসে কোনো কারণে হয়ে যাইতে পারে। এইখানে একটা ব্যাপার আছে, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে একটা বিষয় আছে, আপনার এমন যদি কোনো কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন যে কিওয়ার্ডটা মার্কেটে ডিমান্ড অনেক বেশি, কিন্তু মার্কেটে এখন পর্যন্ত ওই কিওয়ার্ডটা নিয়ে খুব বেশি মার্কেটার কাজ করতেছে না, এইরকম যদি কোনো কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন, তাহলে সেই কিওয়ার্ডটা দিয়ে খুব সহজে 2 মাসের মধ্যেও হইলেও আপনারা র্যাঙ্ক করে ফেলতে পারেন। আর কিওয়ার্ডের ক্ষেত্রে কিওয়ার্ডের ক্লাসের সময় যদিও বলবো, তারপরও এখন যেহেতু মনে পড়ছে বলে দেই। কিওয়ার্ডের ক্ষেত্রে একটা কিওয়ার্ড আছে কেজিআর, কেজিআর নামে একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। হ্যাঁ, তো এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও এইটা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে একটা কিওয়ার্ড দিয়ে আমরা চাইলে 15 থেকে 20 দিনের মধ্যে আমরা র্যাঙ্ক করে ফেলতে পারি আমাদের ওয়েবসাইটটাকে। ওকে, যারা এই ইয়াগুলা করে, যারা এই সার্ভিসগুলো নেয়, তারা নিজেরাও জানে যে এসইও করার পরে আমার মিনিমাম 6 মাস সময় লাগবে এটার রেজাল্ট দেখার জন্য, তারা নিজেরাও জানে। ঠিক আছে? তো এইখানে এমন মানে নিজেকে এমন ভাবার দরকার নাই যে আমি যে কাজটা করে দিলাম সেই কাজটার রেজাল্ট আমি তাকে কেমনে দেখাবো, সে কি নিবে না না নিবে, এরকম ব্যাপার না। যারা ওয়েবসাইটের যারা ওয়েবসাইট পরিচালনা করে, তারা অলরেডি জানে যে এসইও করলে এসইওর জন্য ফলাফল পাওয়ার জন্য মিনিমাম 4-5 মাস সময় নেবে। কিন্তু আচ্ছা বলতেছি, কিন্তু এইখানে হচ্ছে ব্যাপার হচ্ছে, আপনি যখন এই কন্টেন্ট এসইও করবেন, এই কন্টেন্টটা যখন আপনি এসইও করবেন, সে যদি না জানে বা সে যদি না বোঝে, সে যদি চায় যে ইনস্ট্যান্ট আপনার রেজাল্ট নিয়ে দিতে, তাহলে আপনার তাকে যে কোনো ভাবে বুঝাইতে হবে যে এসইওটা এখন করলে সাথে সাথে যে আপনি রেজাল্ট পাবেন ব্যাপারটা এমন না। কিন্তু একবার যদি রেজাল্টটা চলে আসে, আপনি এই একটা রেজাল্ট থেকে অনেক দিন পর্যন্ত এটার ফল ভোগ করতে পারবেন, ফলাফল অনেক দিন পর্যন্ত পাইতে থাকবেন। একবার যদি অর্গানিক ভাবে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়ে যায়, দরজাটা চাপাই দিয়েন, একবার যদি অর্গানিক ভাবে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়ে যায়, তাহলে এই ওয়েবসাইটটা আপনার অনেক দিন পর্যন্ত ফ্রি অফ কস্টে আপনাকে ফলাফল দিবে। ঠিক আছে? এবং আপনি যে এসইওর কাজগুলো করতেছেন, অবশ্যই তো একটা প্লাগইন দিয়ে করবেন, এবং সেই প্লাগইন আপনাকে হচ্ছে একটা দিবে, ডিরেকশন দিবে যে আপনি কোন কোন কাজটা কতটুকু করতেছেন। এই জিনিসটা ওই প্লাগইন আপনাকে বলে দিবে। সেই জিনিসটার স্ক্রিনশট দিবেন যে এই যে আপনার কন্টেন্টটা আমি এসইও করছি, প্লাগইনের এই যে স্কোর দেখাচ্ছে 90% বা 94% অথবা 80%, 88%, যে স্কোরটা দেখাবে সেইটা তাকে দেখাই দিয়ে দিবেন। এখন এই যে এসইওটা করবেন, সব সময় আপনার খুব ভালো এসইও হবে না, সব সময় আপনার 94, 100% তো হবেই না, হবে খুব কম হবে, 100% খুবই কম হবে। তো 94, 98, 96 এরকম সব সময় যে হবে তা না। অনেক সময় হচ্ছে আপনার 82, 80, 86 এরকম হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলা আপনার কন্টেন্টের
ক্যাটাগরি অথবা হচ্ছে আপনার সাবজেক্ট, এইসব বিষয়ের উপরে নির্ভর করবে যে আসলে কোন বিষয়টা নিয়ে আপনি এসইও করতেছেন আর কতটুকু হচ্ছে র্যাঙ্ক হইতেছে, আপনি কতটুকু এসইও করতে পারতেছেন। তাহলে এইখানে আর কোনো কি কোশ্চেন আছে আপাতত? ডেলিভারি কি বলছিলেন জানো? এসইওটা আপনি সার্ভিস দেওয়ার জন্য কতদিন সময় নিতে পারেন? আচ্ছা, এইটা হচ্ছে আপনি এখন প্র্যাকটিক্যাল করবেন, এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল করাবো। আপনাদেরকে হচ্ছে একটা কন্টেন্ট রাইট করতে দিব, একটা কন্টেন্ট লিখবেন, তারপরে হচ্ছে কন্টেন্ট লেখার পরে যে এসইওর কাজটা করবেন, সেই এসইওর কাজটা করার সময় দেখবেন যে আপনার কতটুকু সময় লাগতেছে। এটা হচ্ছে আপনার এক একজনের এক্সপার্টনেসের উপরে নির্ভর করবে যে আপনি কতটুকু সময় নেবেন। ঠিক আছে? তারপরেও এরকম বলা যায় যে একটা পেজ যদি আপনি এসইও করতে যান প্রপার ভাবে, এখানে যে যে কয়টা এসইও আছে, আপনি তো একটা পেজে আপনি সব ধরনের এসইও সার্ভিস দিবেন না, বা কেউ আপনার কাছ থেকে সবগুলা এসইও সার্ভিস একসাথে নিতে চাইবে না, বা যদি নিতে চায় তাহলে তো নিবেই। কিন্তু আপনি যখন গিগ খুলবেন তখন কি করবেন? হয়তো আপনি অন পেজ এসইওর একটা গিগ খুলবেন, অথবা অফ পেজ এসইওর একটা গিগ খুলবেন, অথবা লোকাল এসইওর একটা গিগ খুলবেন, যাই করেন নির্দিষ্ট একটা টপিকের উপরে। এখন সেই যে অফ পেজের যে এসইওটা, ওই কাজটা করার জন্য আপনার কতটুকু সময় লাগতেছে, আপনি কতটুকু করতে পারতেছেন, বা কতটুকু ভালো করে করতে গেলে আপনার কতটুকু সময় লাগতেছে, এই জিনিসগুলোর উপর নির্ভর করে বা এই জিনিসগুলো বিবেচনা করে আপনি একটা টাইম দিয়ে দিবেন যে আমার এইটুকু টাইম লাগবে। ঠিক আছে? এটা আসলে বলে দেওয়ার মতো জিনিসটা যে আপনার এইটুকু টাইম লাগবে, এটা আপনার এক্সপার্টনেসের উপরে নির্ভর করবে।